আমরা জানি এই 3 দিনের প্রোগ্রাম অর্গানাইজড বাই এনএসএস ইউনিট মালদা কলেজ এবং মাই ভারত মালদা, ফিনান্সিয়াল সাপোর্ট বাই মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমি বসে বসে ভাবছিলাম আমাদের ইউথ অ্যান্ড নেশন বিল্ডিং, এই ইউথ শব্দটা সঙ্গেই আমাদের স্বামী বিবেকানন্দ একেবারে ছোট থেকেই যেন একটা স্বপ্নের জায়গায় আছেন। আর সেই স্বামী বিবেকানন্দ নিয়ে যুব সমাজকে আলোকিত করার জন্য 2 মহারাজ এসেছেন। ফলে উদ্বোধন অনুষ্ঠানের তাৎপর্য এখানেই যে যুব সমাজ এবং আমাদের আইকন স্বামী বিবেকানন্দ এবং তার সঙ্গে মহারাজ। আশা করি আগামী 3 দিন এই ইউথ অ্যান্ড নেশন বিল্ডিংকে মাথায় রেখে যে 3 দিনের লিডারশিপ বুট ক্যাম্প খুব সাকসেস এবং সফলতার সঙ্গে অর্গানাইজড হবে। Footprints on the sand of time এর অর্থ বলে দাঁড়াবে যে দেখো, যারা দেশের জন্য কাজ করেছেন, সমাজের জন্য কাজ করেছেন, তাদের জীবন আমাদের মনে করায়, লাইভস অফ গ্রেট মেন অল রিমাইন্ড আস, আমাদের মনে করায় যে আমরাও চেষ্টা করলে we can make our lives sublime, আমরাও নিজেদের সীমিত খণ্ডিত না ভেবে সাবলাইম মানে মহান করতে পারি। and departing, যখন আমরা চলে যাব নিজেদের কলেজ ছেড়ে বা নিজেদের সমাজ ছেড়ে যদি অন্য দেশে যাই, leave behind us, আমাদের পেছনে রেখে যেতে পারবো footprints on the sand of time। দেখো, এই স্টুডেন্ট লাইফটা না, এটা একটা বিশেষ প্রিভিলেজ টাইম। কিন্তু এই যে একটা সময় যখন তোমার মা বাবা সমাজ তোমার কাছে কিছু এক্সপেক্ট করছে না, তুমি কাজ করবে তাদের বদলিতে কিছু দেবে বলে, নাথিং ইন রিটার্ন। এই সময়টা একটা প্রিভিলেজ, এই জন্য তোমাকে স্বাধীনতা দেয়া হচ্ছে যে তুমি ভালো করে জ্ঞান সঞ্চয় করবে। ইউ লার্ন ফর ইয়োরসেলফ। Good morning, sir. My name is Nandini Paul. I am from Guruvanga University. Sir, my question is that in this busy life, actually most of us use mobile phone and technology. So, sir, how can we concentrate on our particular thing to be a good leader, to be a good citizen for future of for nation building, sir? টু আন এক্সটেন্ট এটা নেসেসারি হয়ে পড়েছে, অনেকগুলো জিনিস সেখানে দরকারি আছে। মানে এখন তুমি যদি ট্রেনে যাও, প্লেনে যাও, যেখানে যাও, পকেটে মোবাইলটা না থাকলে তোমার অসুবিধা হবে। ট্রেনটা ঠিক সময় চলছে কিনা, ট্রেনের টিকিটটা কনফার্মেশন হয়েছে কিনা, মোবাইলটা যাবে, তাই না? তো হবে কি, কিছুদিন এই নতুন পাওয়া খেলার মতো একটা থাকবে, ইনটক্সিকেশন থাকবে। ইনটক্সিকেশন মানে নেশা। কিছুদিন হবে, এবার আস্তে আস্তে এটাতে অ্যাডজাস্ট হয়ে যাবে। নিজের মনকে একটু সময় দিতে হয়। Responsible leader. So if a student want to be a leader, he has the capacity or capability. I think that in that case, parents' support or the support of our parents is very much important. এবং মনে হচ্ছে যে অন্যরা আমার থেকে এগিয়ে যাচ্ছে, আমি যেটা করছি ওটা ঠিক না, কিন্তু অন্যরা যেটা করছে ওটা ঠিক এবং সে এগিয়ে যাচ্ছে। আগস্ট মাস থেকে পুরো এনওয়াইকে সেট আপটা কেন্দ্র সরকারের মাই ভারত পোর্টালেতে অ্যাবজর্ব হয়ে যায়। মানে নেহেরু যুব কেন্দ্রের যারা কর্মচারী এবং অধিকারীরা ছিলেন, পুরো সেট আপটাই হচ্ছে মাই ভারত পোর্টালের প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য কাজে লেগে যায় এবং বিশাল এক কর্মযুদ্ধে আমরা निमज्जित रही। पहले तो हम इंफॉर्मेशन पे जो प्रकृति हमें दे रही है, ओके, क्योंकि इंफॉर्मेशन ऑल द टाइम चल रहा है नेचर में ना।
everything, each and everything is alive. हर चीज कुछ ना कुछ इंफॉर्मेशन दे रहा है। तो पहले हम इंफॉर्मेशन खुद के लिए लें, फिर तुम्हारे लिए, फिर ग्रुप के लिए, फिर समाज के लिए, फिर वर्ल्ड के लिए, फिर ब्रह्मांड के लिए। বিকশিত করার জন্য বিকশিত ভারত তখনই হবে যখন আমরা নিজেরা বিকশিত হব। কেন? একটা দেশ মাটি দিয়ে তৈরি না, একটা দেশ মানুষ দিয়ে তৈরি। তাই সেই দেশে প্রত্যেকটা মানুষ যখন বিকশিত হবে তখনই আমাদের দেশ বিকশিত হবে। আমাদের চেষ্টা করি, আমরা শিক্ষা অর্জন করছি এবং প্রতিদিন নিজেকে সংশোধন করছি, এইটাই আসল। তুমিও শিক্ষা অর্জন করো, প্রতিদিন নিজেকে সংশোধন করো, দেখবে এক সময় তুমি পরিশিষ্ট মানুষে করবে। আলোচনা করবো, সেই আলোচনা করবো আমরা ভারতবর্ষের স্টেটের জনসংখ্যা থেকে স্টেট বানিয়েছে এবং সংবিধান তৈরি করে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। সেই যেসব সরকার কি আদৌ সেই কাজটা সম্পন্ন করবে না যাতে পরের ইলেকশনে জিততে পারে সেই তো একবার ভোট করলে তারা একবারই মানে সেই দিকে নজর দিলে বাকি টাইমটা দেশের উন্নয়নে সময় দিতে পারবে। একটা সাধারণ রাজ্যের নির্বাচন করতে গিয়ে আপনারা পুলিশ দিতে পারছেন না, সেখানে সারা ভারতের নির্বাচন করতে করবেন। কোথা থেকে পুলিশ নিয়ে আসবেন? বিদেশ থেকে আমেরিকার পুলিশ নিয়ে এসে এখানে নির্বাচন করাবেন? এটা অসম্ভব, এটা কোনোদিনও হতে পারে না। তাই দয়া করে আমার মায়ের গলা দাবাবেন না। আমার মা, আমার দেবতা, আমার সংবিধান। জয় সংবিধান, জয় ভারত। পুরোটা দেখুন, ফার্স্ট স্টেপ। বুঝতে পারিনি কমপ্লিট আচ্ছা আমি
এখান থেকে মিস্টেক হয়ে গেছে। फिर से करके बता इट वॉज द फर्स्ट थिंग, ये था पहला। आ जाओ सब सब एक ग्रुप हो जाओ। आ जाओ, 3 ग्रुप था यहाँ पे। जंप के बाद भी जंप भी खत्म हो गया। व्हाट इज द लर्निंग बिहाइंड दिस? लर्निंग क्या है? लर्निंग क्या है? নেতৃত্ব, বাংলায় বলি নেতৃত্ব, মানে যার দখলের মধ্যে সবকিছু থাকে, যিনি সুষ্ঠুভাবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন। শুধুমাত্র নিজেকে নিয়ন্ত্রণ করাই লিডারশিপ নয়, নিজের পাশাপাশি চারিপাশের বাকি মানুষদেরকে নিয়ন্ত্রণ করা, সুস্থভাবে পরিচালনা করা, তাই সেটাই হচ্ছে লিডারশিপ আমার মতে। ओके, दैट मीन्स नेतृत्व करना है ना? প্রবলেম সলভিং স্কিল যার সাথে থাকবে সে ভালো লিডারশিপ having the quality of problem solving skills. तो पोएम भूले चला था अकेला, जानी थी मंजिल, लोग आते गए, काफिला बन गया। গোল ফিক্সড, একা বেরিয়েছিলাম, গোল ফিক্সড ছিল, মানুষে আসা শুরু করলো, একটা মিছিল হয়ে গেল। রিভার্স বলেছেন আবার, चला था काफिला लेकर चला था, जानी थी मंजिल, लोग निकलते गए, काफिला अकेला रह गया। विदाउट गोल, विदाउट सिंगल स्टेप নিজে না নিয়ে যদি আমি প্রথমে একটা দল তৈরি করে নিয়ে আগাতে শুরু করি, তাহলে দেখা যাবে একটা সময় একজন করে বেরিয়ে গেছে। এটা উনি বলেছেন, আমি বলছি না, আমি জাস্ট তোমাদের সঙ্গে জয়েন করলাম। আর যেখানে আমি প্রথমে আমার গোলটা সেট করেছি, তারপরে আমি নিজে মুভ করেছি ওই গোলের সাপোর্টে, তারপরে মানুষ আসা শুরু করলো আমার পিছনে, একটা দল তৈরি হলো, একটা মুভমেন্ট তৈরি হয়ে গেল। রিভার্স, ওটা উনি বিয়ার্কিং করে বলেছেন। আমি সব কিছু ঠিকঠাক করে বেরোলাম, প্রচুর লোককে নিয়ে বেরোলাম, তারপরে গোল ঠিক করলাম, আলটিমেটলি দেখা গেলো সব বেরিয়ে গেল। সবাইকে নিয়ে চলার, একসাথে ভালো কমিউনিকেশন করার এবং ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার সেই ক্ষমতা হচ্ছে একজন ট্রু লিডার থাকা দরকার। नेक्स्ट 1 मिनट। जब भी इच्छा होती है, जब भी फ्री टाइम होता है, तो दैट रिलैक्सेशन विल टेक ओनली 7 मिनट्स, ज्यादा टाइम नहीं लगता है। एंड व्हेन यू विल स्टार्ट दोस प्रैक्टिसेस, इट विल बहुत स्मॉलर हो जाएगा, धीरे धीरे छोटा हो जाएगा। और जब आप बहुत बिजी हो गए ना, तो भी आपको 2 मिनट का समय मिल जाएगा, यू विल डू दिस। इट विल कम इन बिटवीन दिस इनहेल एंड एक्सेल, ठीक है? এখানে নিজেদের বিকশিত করার জন্য, বিকশিত ভারত তখনই হবে যখন আমরা নিজেরা বিকশিত হব। কেন? একটা দেশ মাটি দিয়ে তৈরি না, একটা দেশ মানুষ দিয়ে তৈরি। তাই সেই দেশে প্রত্যেকটা মানুষ যখন বিকশিত হবে, তখনই আমাদের দেশ বিকশিত হবে। দেশ কি একা একা নিজে নিজে বিকশিত হতে পারবে? পারবে না। তাহলে আমাদের প্রত্যেককে বিকশিত হতে হবে। তাই তো তোমরা আজকে এখানে। আমি সম্ভাবনাময় বললাম এই কারণে, একটা বীজের সাথে তুলনা করা, আমি তোমাদের একটা বীজের সাথে তুলনা করছি। একটা বীজ, যে কোনো বীজের কথা চিন্তা করো, সেই বীজের মধ্যে তার পুরো সম্ভাবনা লুকিয়ে আছে। সেই বীজটা যদি উপযুক্ত জল, হাওয়া, বায়ু সবকিছু পায়, সেই বীজটা কি দিতে পারে? আস্তে আস্তে অঙ্কুরিত হবে, তারপর বড় হবে, ফল দেবে, ফুল ফল দেবে, ছায়া দেবে, তাই না? এত কিছু সেই গাছটা দেবে। আমি বসো, ধীরে চোখ বন্ধ করো, জোরে শ্বাস নাও, শ্বাস ছেড়ে দাও।
এবার মনে মনে কল্পনা করো তোমার সামনে একটি পরিপূর্ণ একটি আম গাছ রয়েছে, পরিপূর্ণ মানে বয়স্ক একটা আম গাছ। সেই আম গাছই কল্পনা প্রত্যেকে করো, তোমার সামনে রয়েছে, সেটা তুমি আর কোথাও দেখবে না, পুরো ফোকাসটা সেই আম গাছের দিকে দাও। আমরা ছোটবেলায় পড়েছি একটা গাছের বিভিন্ন অংশ থাকে, দেখতে পাচ্ছ আম গাছটা। আমি তখন জিজ্ঞেস করতাম, বলবে এখন বন্ধ করে দেখো, চোখ বন্ধ করে ভালো করে দেখো, পুরো মনটা দাও। দেখা হয়ে গেলে ধীরে চোখ করলো, শ্বাস নাও, শ্বাস ছেড়ে দাও, জোরে শ্বাস নাও। আমরা শুনলাম না তার কথা, সে মানুষটা খুব ভালো বলছে, কিন্তু তার কথা কেউ ভিতরতে শুনতে পাবে না, কেন সে তো ভিতরতে বলতে পারছে না, যেহেতু সে ভিতর থেকে কারণটা শোনেনি। যে ভিতর থেকে শুনে যে সবচেয়ে ভালো শ্রোতা তার হবে, সে খুব ভালো বক্তা হতে পারে। তাই শোনা প্র্যাকটিসটাও খুব ভালো করে করতে হবে, শুনতে হবে খুব ভালো করে। সেটাও এখান থেকে না, এখান থেকে যখন শুনবে তখন তুমিও তার মধ্যে কিছু অ্যাড করতে থাকবে। এখান থেকে যখন শুনবো না আমিও কিছু অ্যাড করবো, তখন ওটা আলাদা কিছু মানে দাঁড়াবে। আর যখন হৃদয় দিয়ে শুনবো তখন হৃদয় সবসময় সত্যিটা বলে। যখন when nature to be live सब हमने जाना उस कम्युनिकेशन के बारे में। और भाषा का जो उत्पत्ति है वो इसलिए हुआ था कि कम्युनिकेशन के लिए, या फिर कहें कुछ सिंपल भाषा में चुगली करने के लिए, अर्थात यहाँ इसके साथ क्या हुआ, मेरे साथ क्या हुआ, वो बोलने के लिए। इसके लिए मेरा मानना यह है कम्युनिकेशन एक बेसिक नीड है आपको अपना मन का भाव जताने के लिए और अपना सब माने आपने क्या पाया है बेसिक नीड। শিবিরে অংশগ্রহণকারী স্নেহের ছাত্রছাত্রী যারা বিভিন্ন কলেজ থেকে এখানে এসেছেন এবং একই সঙ্গে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী, তাদের সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আসলে এই ধরনের অনুষ্ঠানগুলোর একটা অন্যরকম দিক থাকে। আমি শুনেছি যে অনেকেই প্রশ্ন করেছে যে এটা পরীক্ষা হবে। আমাদের প্রতিভাজন অধ্যাপক মিঠুন এনএসএসটা দীর্ঘদিন ধরে চালাচ্ছে, আরও সঙ্গে অন্যান্য অধ্যাপকেরা আছেন। আমরা জানি বাংলা কলেজ যথেষ্ট সুনামের সঙ্গে তাদের কাজগুলো করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কাছে যখনই এরকম কোনো জায়গা থেকে কথা আসে কি হবে, এমনকি বাবা মারা পর্যন্ত প্রশ্ন করে যে এটা করে কি হবে, পড়াশোনা কর, ওটাই তো আসল। তা আমি বলছিলাম যে পড়াশোনা করলাম সারাদিন, পিঠে ব্যথা হয়ে গেল, ইন্টারভিউতে দাঁড়াতে পারছি না, সেটা কিংবা মানসিক যে অবসাদ কিভাবে কাটাবো আমি বুঝতে পারছি না। এই যে শিক্ষা, শেয়ার করার শিক্ষা, যেমন আমরা অনেক কিছু শেয়ার করতে পারি না, টিফিন শেয়ার থেকে শুরু হয় এবং একই সঙ্গে ঘর, বেড শেয়ার, ঘরের মধ্যে রুম শেয়ার এবং একই সঙ্গে বুক শেয়ার। পরীক্ষার হলে শেয়ারের কথা বলছি না, কিন্তু তবুও আমরা এই শেয়ার করে অন্ততপক্ষে একটা ঠিক মিথজীবী না হলেও পারস্পরিক সম্পর্কের ওপর নির্মাণ করতে চাই আমাদের সমাজ সভ্যতা। আমি 25 বছর এই কলেজে আছি, আমার এই অভিজ্ঞতা আজকে একেবারে নতুন। যে ছাত্ররা পড়া শোনে না, পড়তে চায় না, মাস্টারমশাইয়ের যে অভিযোগ তা চুরমার হয়ে গেছে। কেন এখনো মনে হয় আমরা এনকারেজ করলে আরো অনেকে কোশ্চেন করছে এবং খুব উৎসাহের সঙ্গে করছে। একটি মেয়ে কম্পিউটার সায়েন্স বললো, স্যার আপনার সমস্ত কথা এই সন্ধ্যে 7টার সময় মনোযোগ দিয়ে শুনেছি, সকাল 6টার সময় যোগা করে এখন বাজে 12 ঘন্টা প্রায় পার হয়ে গেল, এখন তোমাদের এই কনসেন্ট্রেশন
ফলে তোমাদের এই যে অনুষ্ঠান যে উদ্দেশ্য ইউথ অ্যান্ড নেশন বিল্ডিং প্রত্যেকের মধ্যে এই ক্ষমতা আছে। আর এই ক্ষমতা দুটো দিক থেকেই হয়, একজন স্পিকার আর যারা শুনছে। তাই আমি প্রথমে আমাদের মাননীয় স্পিকার, মাননীয় বক্তা, তার জন্য আমাদেরকে একটা জোরে হাততালি দিতে হবে। তোমাদের জন্য একটা আমি আমার মনে হয় কিষাণু এখানে সাক্ষী থাকবো। আমি আগামী 2-1 দিন আমাদের যারা মাস্টারমশাইকে আজকের এই বক্তব্য এবং তার পরিশেষে প্রশ্ন, এখনো অনেক প্রশ্ন, জীবন নিয়ে বোধ, এগিয়ে চলার ভাবনা, আরো ভালো হওয়ার ভাবনা, যা স্যার বললেন মানবিক হওয়া, এই আশা তোমাদের পূরণ হবে। তোমরা দেশের এবং দশের কাজে লাগবে। আমি আবারও আজকের এই আমাদের যারা অতিথি এসেছেন, আমাদের আজকে যিনি আমাদের সবাইকে সমৃদ্ধ করলেন, আমিও সমৃদ্ধ হব জীবন সঙ্গে। এখানে একটা অখণ্ড ভারতের একটা ম্যাপ, 5 রকমের তুমি এখানে পিকচার্স পাচ্ছ। তো আমরা যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, সেই আলোচনাটা মধ্যে আমরা ভারতবর্ষকে পাচ্ছি এবং তার কনস্টিটিউশনটাকে কালো করলেও তোমরা তৈরি করবে, সাদা করলেও তোমরা তৈরি করবে, এবং এই তৈরির কারিগর যখন তোমরা, সেই স্ট্রাকচারটাই এরা হচ্ছে, সেই স্ট্রাকচারটা এটা। তোমরা লিডার হবে, লিডার কি করবে? নিশ্চয়ই কাঁধে পতাকা নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করতে যাবে না, সেই লিডার হতে আসলে কিন্তু তোমরা সেই লিডারও হবে। হয়তো 35 জনের মধ্যে একজন হতেও পারো, 2 জন হতেও পারো, ওই জায়গাটা খুব বাজে জায়গা, কিন্তু হতে হয়। ওই জায়গাটা আবার বাজে লোকদের ছেড়ে দিলে চলবে, তোমাদের মধ্যে দিয়ে এগিয়ে আসতে হবে। তো বলছে এখানে নলেজ অফ ডিফারেন্ট ফর্মস অফ গভর্নেন্স অ্যান্ড ওয়াই ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেসি। ভারত গণতান্ত্রিক কেন বলে ভারতকে? আচ্ছা, ডেমোক্রেসি, তার একটা কথা হচ্ছে ডেমো, আর একটা হলো ক্রেসি। ডেমো কথাটার অর্থ জনগণ। It's a Greek word, demos. Demos থেকে অর্থাৎ মানুষকে বোঝাচ্ছে। Cracy is a system of in which the government works. It's a Greek Latin, ঠিক আছে, word question. Okay. তাই আমেরিকা থেকে ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জন করে 13টা স্টেটের জনসংখ্যা দিয়ে স্টেট বানিয়েছে এবং সংবিধান তৈরি করেছে। আমাদের সেই 33 কোটি জনসংখ্যা এবং সেই ইতিহাস, ব্লাডের ইতিহাস, সেই পরিশ্রমের বলিদানের ইতিহাস, সেই দেশ ভাগ হওয়ার ইতিহাস, সে আমাদের যে ঐতিহ্য ছিল সেগুলোকে মুছে দেওয়ার ইতিহাস, অনেক কিছুর পরে সব চ্যালেঞ্জেসকে ফেস করে সে সংবিধান তৈরি হয়েছে। তাহলে সেই সংবিধান তৈরি করতে গিয়ে তাদের কত চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে। তার মধ্যে one of the best most important challenge is assassination of মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী হত্যা হয়েছে, যে হচ্ছে সবার ইন্সপিরেশন ছিলেন। তো এরকম অনেক চ্যালেঞ্জেস, যারা ব্যাকওয়ার্ড কমিউনিটিস ছিলেন, যাদের আমাদের সংবিধানে যেগুলো কথা বলা হয়েছে। আজকে আমি শামসি কলেজের হিস্ট্রি ডিপার্টমেন্টের একজন ছাত্র। আজকে যে আমাদের টপিক আছে ইউথ পার্লামেন্টের ওয়ান নেশন ওয়ান ইলেকশন, আমি সেই সম্পর্কে তার পক্ষে কিছুটা বিশেষ পয়েন্ট তুলে ধরতে চাই। আমরা সবাই জানি আমাদের দেশ এত বড় একটা গণতান্ত্রিক দেশ আছে, সেখানে ভোটে অনেক পরে ফাইন্যান্সের যে আমাদের দেশের খরচা হচ্ছে সেটা অনেক পরে নাম্বার চলে আসে। বিগত ভোটে আমাদের দেশে 60,000 কোটি টাকার উপর খরচা হয়ে গিয়েছিল। তার জন্য যে আমাদের দেশের সরকার চাইছে যে আমাদের দেশে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়, যাতে দেশের ভোটের সংখ্যাটা কমে যায় এবং আমাদের দেশে যে খরচাটা আছে, বেশি যে খরচা হয় সেই খরচাটা অনেক কম পরিমাণে হয়ে যায়, অনেক কম পরিমাণে আমাদের দেশে ইলেকশনটা কমপ্লিট হয়। রাষ্ট্র এবং একবার ভোটাধিকারের মাধ্যমে সরকার নির্বাচন, সেটা রাজ্য ক্ষেত্রেই হোক এবং দেশের ক্ষেত্রেই হোক। এটার বিশেষ কিছু সুবিধা আমার মনে হয়েছে, কারণ যারা রাজনৈতিক নেতারা ওরা ভোটের পিছনে, রাজ্য ভোট যখন একবার হচ্ছে বা একবার দেশের ভোট হচ্ছে, তখন ভোটের দিকে বিশেষ সময় সেখানে দিয়ে দিচ্ছে। তো একবার ভোট করলে তারা একবারই সেদিকে নজর দিবে, বাকি টাইমটা দেশের উন্নয়নে সময় দিতে পারবে।
এছাড়াও 2-3 বারবার ভোট হলে সেখানে বিপুল অর্থ ক্ষয় হয়, মানে খরচা হয়। তো সেই জায়গায় একবার ভোট হলে অনেকটা খরচটা কমানো যাবে এবং বাকি অর্থটা চাইলে তারা উন্নয়নমূলক কাজে দিতে পারে। এছাড়াও নানা রকম আমি যে বিষয়ে আজ আলোচনা করতে যাচ্ছি এটা শুধু ভারতের মানুষের অধিকার নয়, অথচ ভারতের গণতন্ত্রের শুধু পরিবর্তন নয়, এটা ভারত এবং ভারত মায়ের সংবিধানের আত্মার উপর আঘাত। আরে গালা মত ঘটিয়ে এ हमारा देवता है मर जाएगा थोड़ा रुकिए। যে ঘটনা 1952 সালে হলো, আপনারা সেই ঘটনা আবার পরিবর্তন করতে চাইছেন? সেটা যদি ভালোই হতো তাহলে 1952 সাল থেকে আজ পর্যন্ত কেন সেটা বন্ধ থাকতো? সেটা যদি ভালোই হতো তাহলে মানুষ কেন সেটাকে গ্রহণ করে নিত না? এটা কোনো 30 লক্ষ জনসংখ্যার দেশ নয়, এটা আমার ভারত, যেখানে 140 কোটি জনসংখ্যা বসবাস করে, যেখানে বাংলায় ভোট হয় 2026 সালে, মহারাষ্ট্রে ভোট হয় 2028 সালে, বিহারে ভোট হয় 2030 সালে। সেখানে আমরা কিভাবে একসাথে ভোট করবেন? তাদের সাথে অন্যায় হচ্ছে না? একবার ভাবুন, অন্তর দিয়ে ভাবুন। এটা আমেরিকা নয় যেখানে ঈশ্বরের নামে শপথ করা হয়, এটা আমার ভারত যেখানে গণতন্ত্র মায়ের নামে শপথ করা হয় এবং সে মাকে মারবেন না। আজ আমার বলার কিছু নেই, আমি হতচকিত হয়ে গেছি। মানুষ এটা সহ্য করতে পারবে না, বুকের আঘাত ভেঙে যাবে। একটা সাধারণ রাজ্যের নির্বাচন করতে গিয়ে আপনারা পুলিশ দিতে পারছেন না, সেখানে সারা ভারতের নির্বাচন করবেন। কোথা থেকে পুলিশ নিয়ে আসবেন? বিদেশ থেকে আমেরিকার পুলিশ নিয়ে এসে এখানে নির্বাচন করাবেন? এটা অসম্ভব, এটা কোনোদিনও হতে পারে না। তাই দয়া করে আমার মায়ের গলা দাবাবেন না। আমার মা, আমার দেবতা, আমার সংবিধান। জয় সংবিধান, জয় ভারত। আলোচনা করতে চাই বা যার পক্ষে আমি বক্তব্য দিব তা সেটি হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এটি ভারতের ভবিষ্যতে ভারতের গণতন্ত্রকে আরো শক্তিশালী, কার্যকর এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছ করবে। কারণ এটি ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, যা এই গণতন্ত্র বিভিন্নভাবে অর্থনৈতিক এবং প্রশাসনিকভাবে চাপে পড়ে রয়েছে। কারণ প্রায় প্রতি বছরই প্রায় দেশের বিভিন্ন জায়গাতে ভোট হচ্ছে, যার ফলে প্রায় প্রতিটা নির্বাচনের আগেই এমসিসি লাগু হচ্ছে, যার ফলে সমস্ত কার্য এখানে যেটা প্রথম বলা হয়েছে যে বছরে 5 বছর অন্তর অন্তর একবার ভোট করা হবে। তো এই ভোটটা দুটো ভাগে ভাগ করা হয়, ফুল টাইম রোল এবং আনফিনিশড রোল। তো এখানে বলা হয়েছিল যে যদি কোনো সরকার ভেঙে পড়ে 5 বছরের মাঝখানে, তো পরেরও যে সরকার গঠন করা হবে সে বাকি টাইমটুকু সার্ভ করবে। তো এখানে একটা প্রশ্ন জাগে যে সেই সরকার কি আদৌ সেই কাজটা সম্পন্ন করবে না, যাতে পরের ইলেকশনে জিততে পারে সেই দিকে খেয়াল দেবে? এটা একটা কোয়েশ্চেন। আর এছাড়াও বলা হয় যে অনেক টাকা পয়সা খরচ করা হচ্ছে। এর আগেও যদিও একবারই ভোট হয়েও থাকলেও কিন্তু বর্তমানে এত বিপুল জনসংখ্যাকে একদিনে বা একেবারে ভোটের ক্ষেত্রে গোলযোগের সৃষ্টি হতেই পারে। আর এখন আমরা দেখতে পারি যে এখন যে বর্তমান অবস্থা, কারচুপি কিন্তু হয়েই থাকে যতই ইলেকশন কমিশন থাক। তো সেক্ষেত্রে যদি এমন সময় আসে যে একবারে ভোট হচ্ছে, তো সেক্ষেত্রে রুলিং পার্টি নিজের ক্ষমতার মানে অপব্যবহারের মাধ্যমে যতই ইলেকশন কমিশন থাক কিন্তু তারা নিজের ক্ষমতা অবশ্যই খাটায়। তো সেক্ষেত্রে মানে নিজের কেন্দ্রীয়করণটা একটা বৃদ্ধি পারে। কারণ যদি সেন্ট্রালেও তারই সরকার, রাজ্যেও তারই সরকার এবং পঞ্চায়েতি, এই কারণে স্লোগানটা দেওয়া হয়েছিল যে তারা সবসময় চেয়েছিল যে আমরা নিজেরাই নিজের অধীনেই আমরা পার্টি থেকে যে কোনো বিল পার্লামেন্টে নিয়ে গিয়ে যে কোনো মুহূর্তে পাস করে দিতে পারি। কিন্তু এবার এখন সিচুয়েশনটা হয়েছে কি, কোনো দিকে যায়নি। কারণ এনডিএ যতটা সিট পেয়েছে আর ইন্ডিয়া আর আদার্স পেয়েছে 10টা, কিন্তু তাদের মধ্যে ইন্ডিয়া পেয়েছে 261টা, বাকিটা পেয়েছে
এনডিএ, কিন্তু এদের জোট যদি করতে যায় এখন এনডিএ সরকার যেহেতু চাইছে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করা যায়, কিন্তু এটা কখনোই করতে পারবে না, তখন দুটো মেজরিটি একদিকে হবেই না। আর যদি রাজ্য স্টেটের ক্ষেত্রে আসি, এটারও কিন্তু ওটা হবে তারপরে স্টেট চাইবে যে রাজ্যর ক্ষেত্রেও যেটা আমাদের 28টা রাজ্যের মধ্যে যতটি আছে সিএম আছে তাদেরও মেজরিটি চাইবে, যাতে তারই এই চলুন শাসন চলুন, এই ক্ষেত্রে তারা তাদের সব দিয়ে দিবে, ফলে অর্থের খরচ অনেক বেশি হতে পারে। দ্বিতীয়ত, যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়, তবে যে সরকার কেন্দ্রের যেগুলো সমস্যা সেগুলির দিকেই বেশি ধ্যান দেবে, আর যেগুলি রাজ্যের বা পঞ্চায়েত গ্রামের যেগুলো সমস্যা এগুলোতে। তো আমরা যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন করি, তাহলে আমাদের এই মধুপুর অধিকার যেটা সেটা আমাদের কেড়ে নেওয়া হবে। কারণ আমাদের সংবিধানে অধিকার দেওয়া হয়েছে যে প্রত্যেক ব্যক্তি তার মতপ্রকাশের বা স্বাধীনতা দেওয়া হয়েছে। তো আমরা ওয়ান ইলেকশন ওয়ান নেশন করলে হয়তো আমার মনে হয় যে এই অধিকারটা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে। দ্বিতীয়ত, যে আমার মনে করি যে ভারত একটা ফেডারেল দেশ, তাহলে যে প্রত্যেক রাজ্যের বিভিন্ন রকম সমস্যা আছে। যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন করি, তাহলে সেই সমস্যাগুলো একই জায়গায় হয়ে যাবে। ঠিক এরকম একটা ব্যাপার যে অনেকগুলো ডিমকে আমরা একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। তৃতীয়ত, যে আমরা শুনছি যে ওয়ান ইলেকশন ওয়ান, কিন্তু এর ভোট মানে হচ্ছে আমাদের বিতর্ক লেগেই আছে, মানে ভোট বলতে গেলে আমাদের তর্ক বিতর্ক লেগে আছে। এবার এই ভোট মানে আমাদের 3 ভাগে ভাগ হয়, একটা লোকসভা, একটা রাজ্যসভা আর একটা পঞ্চায়েত ভোট। এবং এই ভোটের কারণে মানে আমাদের অনেক ব্যয়, মানে একদিনে যে ভোট করছে লোকসভা রাজ্যসভা বিধানসভা, এগুলো একদিনে যদি হয়তো আমাদের ব্যয়টা মানে টাকাটার পরিমাণটা কমবে, কিন্তু সেটা আলাদা আলাদা হচ্ছে। হ্যাঁ, তো আলাদা আলাদা হয়ে গেলে আমাদের টাকা মানে আর্থিক আয়টা অনেকটাই মানে আয় ব্যয় হচ্ছে। প্রথমেই বলতে গেলে আমরা সাধারণত জনগণ একটা পলিটিক্যাল পার্টির কাছে তখনই ইম্পর্টেন্ট হয় যখন ইলেকশন আসে। আর কারণ এটা একটা সময় যখন পলিটিক্যাল পার্টিরা তার নিজের স্বার্থ রক্ষার গল্প থেকে বাইরে বেরিয়ে এসেছে সাধারণ জনগণের জন্য কিছু একটা ভাবতে চাই। সো আমরা এটাই চাই করছি যেন ইলেকশনটা বারবার হোক, তাহলে আমরা সেই সুযোগটা পেতে পারি। তো এবার যদি আমরা ন্যাশনাল ইলেকশনের ইমপ্লিমেন্টেশনের কথা বলতে যাই, সো এই পরিপ্রেক্ষিতে আমাদের গভর্নমেন্টের যে একটা কমিটির একটা বিল পাস, মানে একটা কমিটিতে একটা রিপোর্ট এসেছিল, সেই রিপোর্টে বলা হয়েছিল যে যদি কোনো গভর্নমেন্ট মানে একসাথে ওয়ান নেশন ওয়ান ইলেকশন একসাথে ভোট হলো, তারপরে 5 ইয়ারের টেনিউর কমপ্লিট করার আগে যদি কোনো পলিটিক্যাল পার্টি ডিসলভ হয়ে যায়, তাহলে সেটা একটা এক্সপায়ার্ড একটা মানে টেনিউর করা হবে। তার জন্য মানে 3 বছরের পর একটা পলিটিক্যাল পার্টি ডিসলভ হয়ে যায়, তাহলে বাকি 2 বছর কিংবা 1 বছরের জন্য একটা নতুন করে পার্টি সেখানে আসবে, এবং সেই পার্টিটা সে ওই সময়টুকু কিন্তু মানে সেখানে ই করবে, তারা ফর্ম করবে। সো আমি যে আজকে টপিকটি বলতে বলছি তা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। আমাদের ভারতের ভারত আমাদের বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ। এটি একটা কথা হলো যে আমরা যে মানে প্রশ্ন করি যে মানে গণতন্ত্রের দক্ষভাবে কি আমরা কি চালাতে পারছি আদৌ? চেষ্টা করছি কিছু সমস্যা আলোকপাত করার। তার মধ্যে প্রথম যেটা বড় সমস্যা সেটা হচ্ছে যে এই প্রস্তাবনা ভারতীয় গণতন্ত্রকে একটি প্রশাসনিক প্রকল্প হিসেবে দেখতে শুরু করে, অথচ ভারতবর্ষের জনগণ হচ্ছে যে তার যে কণ্ঠস্বর, ভারতবর্ষের জনগণের তার চাহিদা, তার আকাঙ্ক্ষা, এসব নিয়েও কিন্তু গণতন্ত্র গঠিত হয়ে থাকে। তো প্রথম যেটা সমস্যা যেটা আমরা দেখতে পাবো এই প্রস্তাবনা বাস্তবায়ন করতে গেলে, যে রাজ্যের যে জনগণ আছে তাদের চাহিদা, তাদের কণ্ঠস্বর দুর্বল হয়ে পড়ে। কিভাবে দুর্বল হয়ে পড়ে? আমরা যদি দেখি যে ভারতবর্ষ শুধু একটা দেশ নয়, ভারতবর্ষের মধ্যে আমরা অনেক বৈচিত্র্যতা দেখতে পাই, অনেক সংস্কৃতি থাকে, বহু পরিচয় থাকে, অনেক কিছু নিয়ে ভারত একটা বৈচিত্র্যময় দেশ। সেই হিসেবে দেখতে গেলে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি আমরা লাগু করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে রাজ্যের যেসব জনগণ আছে তাদের চাহিদা, তাদের কৃষি সংকট, তাদের যে
হলো বিশ্বের জনবহুলতম দেশ, তার পরিপার্শ্বে বিশ্বের 7ম বৃহত্তম দেশ, যার আইনি ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা থেকে শুরু করে নির্বাচন পৃথিবীর অন্যতম দেশ থেকে অনেকটা পৃথক। যেখানে নির্বাচন শুধুমাত্র নির্বাচন নয়, যেখানে নির্বাচনের পরিকাঠামো গঠন থেকে শুরু করে নির্বাচন পরিচালনা এবং নির্বাচন পরবর্তীকে বিভিন্ন ঝামেলা থেকে শুরু করে নির্বাচনের পরবর্তীকালে ফল প্রকাশের সময়কাল, এর মধ্যে চলে একটা বিস্তর সময়কাল। সেই বিস্তর সময়কালের মধ্যে অধিক পরিমাণে আর্থিক লগ্নি ঘটে। এই আর্থিক লগ্নি কমানোর জন্য সরকার কর্তৃক প্রস্তাবিত হয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। কিন্তু এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি সারেজমিনে আমরা দেখতে চাই, যার বাস্তবায়ন রূপ করতে গিয়ে দেখতে পাওয়া যায় বিভিন্ন রকম সমস্যা। যে সমস্যাগুলো একাধারে শুধু মাত্র পরিকাঠামো গঠন নয়, পরিকাঠামো গঠনের সাথে সাথে সেই ব্যবস্থা যেন ফেডারেল যেই কনসেপ্ট রয়েছে তাকে বাধা না দেয়। আমাদেরকে মনে রাখতে হবে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যখন প্রস্তাবিত হবে বা বাস্তবায়ন হবে, সেখানে রাষ্ট্রহিত অনেকটা হয়তো ছাপিয়ে দিয়ে যাবে আঞ্চলিক চাহিদাগুলোকে। আঞ্চলিক চাহিদা হয়তো দমিত হয়ে যাবে, তার সাথে দমিত হয়ে যাবে সেই সমস্ত ব্যবস্থাগুলো যেখানে আমলাতন্ত্র একাধারে শাসন ব্যবস্থাকে কায়েম করতে পারবে না। কারণ আমলা মহল ব্যস্ত থাকবে ভোট নির্বাচনের ক্ষেত্রে। 5 বছরে আপনি যখন কোনো নির্বাচনকে কাউকে নির্বাচিত করে দিলেন, সে পরের 5 বছর আপনার সাথে দেখা করবে না। কিন্তু যখন সেটা ওয়ান নেশন ওয়ান ইলেকশন হবে না, তখন কি হবে? তখন বিভিন্ন সময় মহলের মধ্যে আমরা পরীক্ষা করতে পারবো যে সরকার হয়তো রাজ্যে কিছু করতে পারছে না, সে হয়তো দেশে কিছু করবে। যে দেশে কিছু করতে পারছে না, সে হয়তো পঞ্চায়েতে করবে। তাতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দিতে পারবো, কিন্তু সেটা হয়তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন করতে পারবে না। আর্থিক লগ্নির কথা যদি আমরা বলেই থাকি, আমাদেরকে মনে রাখতে হবে ইভিএম বানানো থেকে শুরু করে ব্যালট পেপার বানানো এবং সর্বোপরি ট্রেনিং দেওয়া পোল অফিসারদেরকে একটা বৃহৎ আর্থিক পরিমাণটা প্রথমের দিকেই নিয়ে নেবে। কিন্তু আরেকটা যেটা দাবি, একটা তাসের ঘর তৈরি করবে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যের মধ্যে আমরা যদি একটা তাসকে আমরা হটিয়ে দিই, তাহলে পুরো ব্যবস্থার মধ্যে পড়তে দেওয়া একটা ফাটল, যে ফাটল ধ্বংস করবে সেই নৌকাটাকে, যার নাম হলো গণতন্ত্র। আমরা শুধু সেই গণতন্ত্রকে মন্দিরে মাত্র পূজিত করি না, আমরা সেই নির্বাচনে নিজেদের অধিকার, নিজেদের মতামত, নিজের স্বপ্ন অর্পণ করি। সে অর্পণটা 5 বছরের জন্য যদি একজনের চাবিকাঠি হাতে দিয়ে দিলাম, তাহলে কি হবে? না, আমি সেটা পারবো না। একজন ভারতের নাগরিক এবং জাগ্রত একজন মানুষ হয়ে আমি নিজের অধিকারগুলোকে বারবার প্রশ্ন করতে চাইবো। সময় পাল্টাবে, আমার অধিকার পাল্টাবে, আমার চেতনা পাল্টাবে, কিন্তু আমার অধিকার, এই সমস্ত অধিকার নেওয়ার ইচ্ছা কোনোদিনও পাল্টাবে না, যেটা আমাকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করতে পারে না। কিন্তু এর পজিটিভ দিক কি থাকবে? পজিটিভ দিক থাকবে আমরা সরকারকে একবারভাবে গঠন করতে পারবো। হ্যাঁ, সরকারি বন্দোবস্তগুলো একাধারে বিভিন্ন রকম ভাবে বাধান্বিত হয়, কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে সরকার আমাদের হিতকার্যের জন্যই সমস্ত রকম পদক্ষেপ নেয়। হ্যাঁ, প্রথম দিকে আমরা দেখতে পাই বিভিন্ন রকম শাসনিক ব্যবস্থা কায়েম করা হয়, সেগুলোকে আরোপিত বলে মনে হয়। ধীরে ধীরে সেই সমস্ত ব্যবস্থাগুলো আমাদের একপেশে হয়ে ওঠে। আর আধার কার্ড থেকে শুরু করে জিএসটি, এগুলো সবই সাধারণীকরণ বা ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পরিপন্থী হিসেবেই গণ্য করা যেতে পারে। আসলে এই রূপটাই শুধুমাত্র হবে এবং বাস্তবিত হবে নতুন রূপ। আমি ওয়ান নেশন ওয়ান ইলেকশন আমাদের সরকার কর্তৃক বিভিন্নভাবে বিভিন্ন হাউসের মধ্যে এটা পরিবেশিত হয়েছে এবং সর্বোপরি এটা গৃহীত হওয়ারই পথ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি এটার মধ্যে আরো নমনীয়তা আসবে, যেটি আরো এটাকে গ্রহণযোগ্য করে দেবে। নমস্কার। আজকে এই যে বিষয়টা আমাদের মধ্যে রাখা হয়েছে, সেটা নিয়ে বহু বিতর্ক থাকতেই পারে। সেক্ষেত্রে যেমন পক্ষে অনেকগুলো যুক্তি থাকবে, বিপক্ষেও থাকবে। আজ আমার সহ প্রতিযোগীরা যারা বিভিন্ন কথা বলেছে, তার মধ্যে থেকে একটা বিষয় হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট। নির্বাচন যখন ঘোষণা হয়ে যায়, তারপর থেকে নাকি এই আইনটা জারি হয়, যার মধ্যে দিয়ে কোনো রকমের নতুন কিছু ঘোষণা কিংবা প্রণয়ন বা কার্যকর কিছু হয় না। কিন্তু এটা কি সম্পূর্ণরূপে সত্যি? আমরা দেখেছি সাম্প্রতিক বিহার নির্বাচনের আগে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে পরে 10,000 টাকা করে মহিলাদের দেওয়া হয়েছিল। এটা কতটা যুক্তিযুক্ত সেটা নির্বাচনের ফলাফল দেখলেই আমরা জানতে পারি, কারণ সেটা কতটাখানি সরকার পক্ষকে সাহায্য করেছিল সেটা দেখা যায়। আচ্ছা, আমরা নীতি আয়োগের যদি 2017 সালের একটা রিপোর্ট দেখি, সেটা দেখায় যে বিগত 30 বছরে মানে এমন একটা বছর যায়নি যেখানে দেশে নির্বাচন সংগঠিত হয়নি, যার মধ্যে 6টা লোকসভা এবং প্রতি বছর কমপক্ষে 5টা থেকে 7টা বিধানসভা নির্বাচন ঘটেছিল। আচ্ছা, অনেকে বলেছে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে গেলে ভোটিং পার্সেন্টেজ বাড়বে। আমরা জানি যে 2014 সাল, 2019 সাল এবং 2024 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেখানে দেশে যে ভোটিং পার্সেন্টেজ সেটা কতটাখানি আমরা দেখেছি, সেটা দেখলেই জানা যাবে। আমরা জানি যে 2024 সালে যে নির্বাচন হয়, সেটা 2019 সালের নির্বাচনের থেকে ভোটিং পার্সেন্টেজ কিছুটা হলেও কমেছিল। কিন্তু সেটা আমরা কখনোই উপেক্ষা করতে পারি না যে কোনো একটা পঞ্চায়েত নির্বাচন কিংবা পৌরসভার নির্বাচনে
সাধারণ মানুষ কতটা এক্সাইটেড কিংবা কতটা উত্তেজনার সাথে সেটা পার্টিসিপেট করে। তো সেক্ষেত্রে যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়, একজন নাগরিক যখন সে নির্বাচন করতে যাবে তার লোকসভার নেতা এবং তার ওয়ার্ডের কাউন্সিলরকে, তাহলে সেক্ষেত্রে তাকে অসুবিধার সম্মুখীন হতে হবে না। সে নিশ্চয়ই তাকে অনেকটা ভাবতে হবে, যেহেতু একটা অনেক সময়ের জন্য তাকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাবো তো যেমন সবকিছু সুবিধা আছে অসুবিধাও আছে সবকিছুই। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে সুবিধা যেরকম আছে যে সবাই বলছে সাশ্রয় হবে, টাকা কম খরচা কম হবে, যেমন টাকা খরচা কম হবে, ঠিক টাকা খরচা কম হবে, কিন্তু সবকিছু যে সব দিক থেকে হবে সেরকমও তো নয়। যেমন আমাদের রাজ্যতে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভাগ আছে। উত্তরবঙ্গের মধ্যে পাহাড়ি এলাকা পড়ছে, আদিবাসী সম্প্রদায় আছে, মতুয়া আছে। এগুলো জাতীয় স্তরে, তো এগুলো তো জাতীয় স্তরে তা হবে না। জাতীয় স্তরের সঙ্গে নিজের স্তরের সঙ্গে তার কোনো তফাৎই থাকবে না, কারণ তার ইস্যু তো তা কেন্দ্র সরকারের ওখানে আলোচনাই হবে না। কারণ পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের মধ্যে অনেক কমিউনিটি বসবাস করে, আদিবাসী মতুয়া এগুলো সবাই বসবাস করে, কিন্তু তাদের সমস্যা তো আলোকপাত হবে না। এবং যদি একটা ওয়ান নেশন ওয়ান ইলেকশনে যদি পক্ষে হয়, যদি বিপক্ষে হয়, এখন তো সবাই বলছে, কিন্তু যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি হয় তারপরে are the heartbeat of democracy. But in India, frequent elections often lead to policy disruptions, financial strain, and administrative slowdown. The idea of one nation, one election is a transformative step towards Vikshit Bharat or developed India. This idea seeks to streamline the process by holding simultaneous elections for the Lok Sabha and state assemblies, ensuring efficient governance and cost savings. It would reduce the burden on public fund and prevent frequent enforcement of the Model Code of Conduct and allow governments to focus on long-term development without constant electoral distractions. However, this ambitious reform also raises concern. India's diversity means that state-specific issues might get overshadowed by national narratives. Implementing a synchronized election cycle requires significant constitutional changes and logistical preparation. Additionally, if a state government falls before its term and waiting for the next synchronized election could lead to governance gap. While one nation, one election offers a vision of efficiency and progress. আমাদের ভারতবর্ষের এত জনবহুল এলাকা এবং বৈচিত্র্যপূর্ণ আমাদের দেশে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন কথাটি বিপজ্জনক, এই পরিকল্পনাটি একেবারে বিপজ্জনক হতে পারে। 1951 সাল থেকে 1967 সাল পর্যন্ত ওয়ান নেশন ওয়ান ইলেকশন বা হয়েছিল, কিন্তু যদি বলি আমাদের ভারতবর্ষ হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেমোক্রেটিক দেশ। এদেশে প্রতি বছর কোথাও না কোথাও ইলেকশন লেগেই থাকে, কিন্তু আমার প্রশ্ন হলো যে আমরা কি সারা বছর ইলেকশন করে যাব নাকি দেশের উন্নয়নটা করব? এবং অর্থ ব্যয় বাড়ে, ফলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এর প্রস্তাবনা দিয়েছে যে যদি এই নির্বাচনগুলিকে একই চক্রের মধ্যে আনা যায়। উদ্দেশ্যগুলো সত্যি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যদি একই চক্রের মধ্যে আনা যায় তাহলে বেশ কিছু সমস্যারও সম্মুখীন হতে হবে। প্রথমত, ভারতবর্ষ হচ্ছে একটা যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র, তাই যদি এই নির্বাচনের পর যে রাজনীতি দলটা নির্বাচিত হবে সে তার রাজ্যে বা তার আশেপাশে তার আধিপত্যের ফলানোর চেষ্টা বেশি করবে। দ্বিতীয়ত, যদি এই নির্বাচনের পরে যে মেয়াদকালটা তার আগেই যদি সেই সরকারের পতন ঘটে তাহলে কি হবে? তৃতীয়ত, অনেকে বলে যে নির্বাচন বারবার হচ্ছে ফলে উন্নয়নের সময়টা কমে যাচ্ছে, কিন্তু First of all, I'm really happy for because আমি যখন বললাম যে আমি ভারতবর্ষ এবং প্রতিটা গণতন্ত্রের কাছে একটি বিরাট উৎসব হলো ভোট, এবং এই ভোট তার ভারতে প্রতি বছরই কোনো না কোনো অঞ্চলে হয়ে থাকে। হ্যাঁ, হয়ে থাকে,
কিন্তু এই ভোটের ব্যয় কমানোর জন্য সরকার একটি প্রস্তাব আনে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলো একটি দিনে বা একটি সময় ফ্রেমওয়ার্কের মধ্যে পুরো ভারত জুড়ে ভোট করানো, যাতে খরচ বাঁচে। কিন্তু আমরা এই খরচ বাঁচানোর জন্য কেন গণতন্ত্রকে ধ্বংস হতে দিব? তো গণতন্ত্র ধ্বংস হয়ে কেন বললাম, কারণ গতকাল আমরা জেনেছি যে কোনো গণতন্ত্রে যদি বিরোধী শূন্য হয়ে যায় তবে সেই গণতন্ত্র আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং শেষে বিলুপ্ত হয়ে যায়। যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন একবারই ভোট হয় তাহলে যে সমস্ত ক্ষমতাবান সরকার থাকবে সেই সমস্যার প্রচার করার সুযোগ পাবে এবং ভারতের নানা প্রান্তে ছোট ছোট কলেজ সোশ্যোলজি ডিপার্টমেন্টের ছাত্রী। যে টপিকটা নিয়ে সবাই বলছে আমি অতটা জানি না, যেটুকু জানি সেটা একটু বলতে চেষ্টা করব। যে ভোটটা হচ্ছে হ্যাঁ বিভিন্ন জায়গায় হয়, প্রত্যেক বছরই হয়। কিছুদিন আগেই হচ্ছিল বিহারের দিকে, আমি শুনছিলাম একটা জায়গায়, সেখানে প্রত্যেকটা মহিলাকে 10,000 করে টাকা দিয়েছিল। নানান দিক থেকে যে আর্থিক ক্ষয় হয় সেটা আর হবে না, কারণ বারবার যদি দেশে যদি নির্বাচন হতে থাকে তাহলে তার পেছনে কত অর্থ ক্ষয় হয় দেশে। আর আরেকটি বিষয় হচ্ছে যে শিক্ষাও ক্ষতি, কারণ বারবার নির্বাচনের কারণে প্রতিটি স্কুল প্রতিটি কলেজের শিক্ষক শিক্ষিকাদের যে যেখানে নির্বাচন হয় সেখানে তাদের ডিউটি পড়ে এবং তার কারণে সমস্ত ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষতি হয়। আর সেই ক্ষতির জন্যই আমাদের এই বারবার নির্বাচন হওয়া থেকে আটকানোর জন্য ওয়ান নেশন ওয়ান ইলেকশন ব্যবস্থাটি চালু হওয়া ভীষণ দরকার। আইটিও আন্ডার একটা রিপোর্ট যে আমাদের 15 বছরে প্রতি 15 বছরে 10,000 কোটি টাকা খরচ হয় ইভিএম মেশিনের জন্য। আর তার ক্ষেত্রে যদি আমরা অন নেশন অন ইলেকশন লাগু করতে চাই প্রত্যেকটা বুথে 2টা করে ইভিএম মেশিন লাগবে। তাহলে যদি ডাবল যদি করতে যাই তাহলে বর্তমান খরচের চেয়ে তো অনেক বেশি, তাহলে তো এতে তো লাগু করা যাবেই না, আমার মত বলছে। আমরা সবাই জানি আমাদের রাজ্যে সারা বছর কোথাও না কোথাও নির্বাচন হয়েই থাকে। সেই নির্বাচন আমাদের পড়াশোনার অনেক ক্ষতি করে, যেমন সেখানে শিক্ষকরা ভোটের নানান কাজে ব্যস্ত থাকেন, আমাদের ক্লাস হয় না, আমাদের বারবার পরীক্ষা পিছিয়ে যায়। আমার মনে হয় এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু করলে আমাদের অনেকটা সুবিধা হবে পড়াশোনার ক্ষেত্রে। আমি পজিটিভ ইম্প্যাক্টের সম্পর্কে কিছু বলতে চাই। আমার ফার্স্ট অপশন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা এখানে রিডিউস করতে পারি মিস ইউজ অফ পাবলিক রিসোর্সেস। যেখানে দেখা যাচ্ছে যে ড্রপসের জল দিয়ে যাচ্ছে, বলছে চল 3খানা ড্রপসের জল আছে একখানা নিয়ে পালাই যেন। তারপরে আবার আমি বলতে চাই সেকেন্ড অপশন, যেখানে আছে পলিটিক্যাল ইউনিটি আর এটার সাথে আছে পলিটিক্যাল স্টেবিলিটি। এই দুটো আসে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনে ওয়ান নেশনের সাথে। এরপরে এই সমস্ত জায়গার সমস্যা কি একই? না, একই না। তাই প্রশ্ন উঠে আসে, যদি একদিনে ইলেকশন হয় বা লোকসভার ভোট একদিনে হয় তাহলে আমরা কি সব সমস্যার কথা একদিনে জানতে পারবো? পারবো না। রাজ্যের নির্বাচন হলো রাজ্যের মানুষের কথা ভাবা। চাষির সমস্যা, রাস্তাঘাট, হসপিটাল, স্কুল, কলেজ, এছাড়াও আরো অনেক ছোট ছোট অনেক সমস্যা যেগুলো রাজ্য নির্বাচনে উঠে আসে। যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয় তাহলে জাতির সমস্যার কাছে রাজ্যের সমস্যা চাপা পড়ে যাবে, তখন জাতির সমস্যায় বড় হয়ে উঠবে। এছাড়াও অনেকেই বলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই প্রসেসটা করতে গেলে খরচ করবে। কিন্তু একটা কথা, গণতন্ত্র কি খরচ বাঁচানোর জায়গা? গণতন্ত্র খরচ বাঁচানোর জায়গা নয়, এটা আমাদের ভোট দেওয়া আমাদের অধিকার, আর এই অধিকার একমাত্র গণতন্ত্রের মাধ্যমে আমরা পাই। গণতন্ত্রের মূল শক্তি হলো আমাদের ভোট দেওয়া। We would conduct both elections like
our like the Lok Sabha and as well as the state legislative assembly at the same time, and where the audience or the voters would cast their vote at the same time. So I think it has a lot of benefits, but I want to highlight what are the problems of it. So firstly, I would like to say that most of us told about that it can save our money, So why we are saving our money? We live in a democratic country, and in a democratic country, right to election is our fundamental right, we can say. So আমরা এখানে আমাদের ভোটাধিকার যেহেতু মৌলিক অধিকার রয়েছে, তো ভোটাধিকার রক্ষার জন্য আমরা অর্থের কথা আনতে পারি না, কারণ আমাদের অর্থ কখনো জনগণের ভয়েস আর চয়েসের একটা বাধা হতে পারে না। সুতরাং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমাদের যেমন ভোটাধিকার রয়েছে, তেমনই আমাদের কথা বলার অধিকার রয়েছে। আমি দ্বিতীয় বিষয় বলতে চাই যে আমরা যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশনের উপর ফোকাস করি, তাহলে পলিটিক্যাল অ্যাপাথি দেখা দিবে, যার ফলে রাজনৈতিক অংশগ্রহণে রাজনৈতিকভাবে সাধারণ মানুষরা অংশগ্রহণ করবে না। তার ফলস্বরূপ আমরা দেখতে পাবো যে আমাদের গণতন্ত্রের সাবস্ট্যান্স সেটাই হারিয়ে যাবে, কারণ উইথাউট দ্য পার্টিসিপেশন অফ অডিয়েন্স অর কমন পিপল উই ক্যান নট ইভেন ইমাজিন দ্য সাবস্ট্যান্স অফ আওয়ার ডেমোক্রেসি। আমাদের স্বাধীন ভারতবর্ষের ভোটার, দায়িত্বশীল ভোটার, আশা করি প্রত্যেকের বছর বয়স 18 বছরের মধ্যে আছে। এবং স্যার যেটা বলছিলেন, মিঠুন স্যার, যে তোমাদের মধ্যে বিভিন্ন সেক্টরে একটা লিডারশিপ দেওয়ার মানসিকতা বা ইচ্ছা তোমাদের মধ্যে রয়েছে বলে তোমরা এই প্রোগ্রামটাতে নিজের নাম এনরোল করিয়েছো এবং এখানটাতে এসেছো। এখানে উপস্থিত আছেন আমাদের অনারেবল গেস্ট রয়েছেন, আমার সাথে প্রত্যেকের পরিচয় নেই, কিন্তু তারাও আমাদের আজকে এই অনুষ্ঠানে এসে তাদের এক্সপিরিয়েন্স এবং আজকে তোমাদের উদ্দেশ্যে 2-4টে কথা বলে যদি আমার মনে হয় বা আমি যদি ফিল করি যে না, আমার দুটো কথাতে তোমাদের কিছু একটা প্রোগ্রেস হতে পারে মেন্টালি বা আগামী দিনে চলার ক্ষেত্রে। একই রকমভাবে এখানে যে সমস্ত দিগ্গজেরা উপস্থিত রয়েছে, তাদের কথাতে হয়তো আমিও কিছু নতুন করে কিছু শিখতে পারি, যেটা হয়তো আমি এতদিন শিখিনি। এই স্যারের সাথে কথা হচ্ছিলেন, আমাদের এই শিলিগুড়ি কোচিং প্র্যাকটিস করেন রাজেন্দ্র বাবু। তিনি বললেন যে উনি এক ধরনের মেডিটেশন কোর্সের সাথে জড়িত রয়েছেন, যারা বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন বয়সের পার্সোনালিটি ডেভেলপমেন্টে আমরা কি শিখলাম? continuous improvement. It is not a state which we can just stop. It is the continuous improvement which will be started from today, now, and it cannot stop anywhere. Right now? Yes, sir. বুঝতে পারছো? Yes, sir. এবার স্যার যেটা বললো, কে ভালো করতে আমার কন্ট্রিবিউশনটা কি আছে? রিমার্কেবল কোটেশন। Before criticizing anybody, কাউকে যখন আপনি কোনো অভিযোগ করছেন, খারাপ মধ্যে জাজমেন্ট করছেন, আমার কন্ট্রিবিউশনটা পুকুরের জল খুব খারাপ, তাহলে ওটাকে পরিষ্কার করতে আমার কন্ট্রিবিউশনটা। আমরা কোনো জিনিসকে ইগনোর করতে পারবো না লাইফে, কোনো অ্যাসপেক্টকে। We are here in Sundarban, where this is the largest mangrove wildlife area. মাটির বাড়ি, যেই জলটা ঢুকছে সঙ্গে সঙ্গে বাড়িকে ভেঙে খড়ের চাল যেহেতু পড়ে যাচ্ছে, সেইভাবে আমার বাড়িটাও হয়েছে। আমার বাড়ির যদি লোকেশনটা বলি, সেটা হচ্ছে ভারতীয় সুন্দরবনের দক্ষিণ পূর্ব দিকের একদম শেষতম গ্রাম, মানে চরভিড়ি, মানে ওপরে বাঘটাকে এবার আমরা শুনতে পাই, মানে ব্যাপারটা হচ্ছে এরকমই আর কি। তো সেই সময় থেকেই মনে হয়েছিল যে মানুষের পাশে দাঁড়াবো, মানুষের জন্য কিছু করবো। এখন মানুষের তাগিদের জন্য মানুষের যে হাহাকার,
সেই হাহাকারের জন্যই কিন্তু আমার এই একটা বিশাল বড় আজকে এই কর্মকাণ্ডেতে পৌঁছেছে। তো আমার গ্রামে ছিল 109টা ঘর ছিল, পরে আমরা এগুলো সব সমীক্ষা করেছিলাম। পাশের গ্রামে ছিল, সব মিলিয়ে একদম প্রথম দিকে 220 জনকে আমরা রিলিফ দেওয়া শুরু করেছিলাম। সবাইকে একটা মেসেজ পাঠাতাম, তখন তো এই মোবাইল ছিল না, ছোট্ট একটা কালো মোবাইল ছিল একটুখানি, দ্বারা হয়তো আমি 1 বস্তা চাল পেতে পারি, এনার দ্বারা হয়তো আমি কিছু আলু, পটল, রেশন, সয়াবিন, বাচ্চাদের দুধের এই সমস্তগুলো পেতে পারি। তো সেটাই ধীরে 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 যখন আমরা করলাম, সেইটা দাঁড়িয়ে গেল 3600 জন ফ্যামিলিকে ওই মে মাস থেকে কিন্তু কন্টিনিউ আমরা ডিসেম্বর পর্যন্ত দিয়ে গেছি। এর মাঝখানে যেটা আমার মনে হয়েছে যে এই জায়গায় সোয়াশ ব্যাকওয়াশ গুলো আর নাই, তখন আমার মনে হলো যে গাছ যদি লাগাই তাহলে এখানে বাঁধও থাকবে, প্লাস হচ্ছে এই জলজ বাস্তুতন্ত্র দ্বারা এরা সবাই থাকতে পারবে, এই ব্যাপার। কিন্তু গাছ লাগাবো বললে তো আর লাগানো যাবে না, অনেক ব্যয় সাপেক্ষ, কোনো কিছু না ভেবেই কিন্তু মোটামুটি আমি লাভতে পেরেছি আর কি। ঠিক আছে, তো গ্রামের লোক উৎসাহ দিচ্ছে। What is this? তাদের অবদান সিরিজ মানে আপনি ভাবতে পারবেন না এই শৃঙ্খলাটা কত বড়, কোথা থেকে শুরু করা যায়, কোথায় শেষ করা যায়, সময় খুব সীমিত। তাহলে আমরা কি করব, যে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব আমাদের কাছাকাছি সমকালীন সময়ের মধ্যে হয়েছে এবং আমাদের অনুপ্রাণিত করেন সব সময়, তাদের নিয়ে এবং তাদের সম্পর্কে একটু তাদের পরিচিতি করানোর চেষ্টা আমরা করছি। সবার প্রথমে যদি আমরা বলতে চাই মহাত্মা গান্ধী। হাঙ্গার একটা হতে পারে ভালো করে দাদা কাজ করো কাজ করো। দেখাবো দিতে হবে ছোট ছোট করে, যেরকম প্রেজেন্টেশন হয়, প্রেজেন্টেশনের মতো করে ছোট থেকে কালো পেনটা আমার পেন মতো নাকি নানা ক্ষেত্রে হতে পারে। মূলত এখানে আমরা ফুডের যেটা হাঙ্গার ওটাকেই বেশি ফোকাস করেছি। ফুডের যেটা হাঙ্গারটা এটা খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার, কারণ ফুড হচ্ছে আমাদের দেহের একটা এসেনশিয়াল পার্ট ফুড। এবার ফুডের নিড সবারই রয়েছে, যারা ধনী তাদের তো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু যারা ব্যাকওয়ার্ড পিপল, যারা পুয়ার পিপল, তাদের একটা ফুডের নিড সবসময় থাকে। তো তাদের জন্য সরকার নানা রকম স্কিম লঞ্চ করেছে, যেরকম রেশন ব্যবস্থা থেকে
তার উপরের দলরা খায় এবং তাকে তারপরের দলরা খায়। তো সেইভাবে আমরা দেখানোর চেষ্টা করেছি যে স্ট্রং ইনস্টিটিউশন যদি থাকে তাহলে জাস্টিস থাকবে এবং জাস্টিস থাকলে পরে সেখানে পিস থাকবে। সো আমি এরপরে রত্নাকে দিয়ে দিচ্ছি বাকি পার্টটা বলার জন্য। বড়দিন তো আমরা মানে শান্তি বজায় রাখার জন্য একসাথে মানে যদি মুসলিমদের ঈদ হয় তখন আমরা হিন্দুরা বা খ্রিস্টানরা সেটাতে ওরা সাপোর্ট করবে। তেমনই আমাদের যদি পাশের বাড়ির কোনো পরিবেশে উপকার করে, আর অস্বচ্ছ জল ঠিক অপোজিট ভাবে কিভাবে আমাদের ক্ষতি করে। যেমন আমরা এখানে দেখাতে চেয়েছি অস্বচ্ছ জলে আমাদের যেসব মাছগুলো অর্থাৎ জলজ প্রাণী তারা তাদের জীবন হারিয়ে ফেলেছে, আবার একই রকম ভাবে স্বচ্ছ জলের মাধ্যমে তারা তাদের জীবনে উৎসাহ ফিরে পাচ্ছে। সুতরাং এই দুই ছবির মধ্যে দিয়ে আমরা একটাই মেসেজ দিতে চাই যে নিজে স্বচ্ছ থাকো এবং অপরকেও স্বচ্ছ রাখো। এবার আমি আমার মাইক হ্যান্ড এই অ্যালগি কচুরিপানা জলের মধ্যে এত থাকে যে এটা ভরে দেয় আমাদের নদীর জলকে, আর এর ফলে কি হয়, এর ফলে জলের নিচে ইউএনও 2015 সালে যে 17টি লক্ষ্য নিয়েছিল বা গ্রহণ করেছিল তার মধ্যে অন্যতম হলো ক্লাইমেট অ্যাকশন। এই ক্লাইমেট অ্যাকশন যদি ধরি আমরা, তো এই ক্লাইমেট অ্যাকশনে সবচেয়ে বেশি প্রভাব পড়ে আমাদের গ্রিন হাউস গ্যাস। আমাদের গ্রিন হাউস গ্যাসের কারণে আমাদের ক্লাইমেটে প্রচুর বিভিন্ন ধরনের প্রভাব পড়ে। যদি where a family or people cannot get enough amount of food, enough amount of money, or even if amount of minimum needs, they cannot fulfill the minimum needs, and that creates the poverty. The poverty is common in the third world countries, in like India and the countries like African countries. Many African countries suffer with these problems, and these problems are gradually increasing. আমরা জানি যে ইন্দিরা গান্ধী বলেছিলেন গরিবি হটাও, তিনি চলে গেলেন, সরকার পাল্টে গেল, তবুও আমরা দেখতে পাচ্ছি যে সরকারি ব্যবস্থার মধ্য দিয়ে গরিবি কোনো পভার্টি নিয়ে বলছি যখন, তো নো পভার্টির সাথে প্রভার্টি কথাটা হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো পভার্টির একজন মানুষের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে তা এইখানে চার্টের মাধ্যমে দেখানো রয়েছে। ব্যাড হেলথ, কথায় রয়েছে স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। তো স্বাস্থ্য দারিদ্রতা এমন পর্যায়ে পৌঁছায় যেখানে মানুষ হচ্ছে নিজের যেটুকু, তার মানে আমাদের কলেজে আনা হয়েছে। তো আমরা এই যে আমরা নিজের ইউথকে যে আমাদের ভারতীয় নারীর ক্ষমতা এবং শক্তিকে প্রকাশ করে, তা ভূমিকা সিং, অনামিকা পান্ডে এবং সুপ্রিয়া কুরেশি দিদি তারা দেখিয়ে দিয়েছেন। এবং পায়ের বুড়ো আঙুল শিথিল করো, আরাম অনুভব করো, পায়ের পাতা, গোড়ালি, গাঁট সবেতে আরাম অনুভব করো। বলা একটু অন্যরকম লাগছে, তবে যেহেতু এখন শেষ প্রোগ্রাম এবং আমরা খেতে যাব, তার আগে একটু হাসানোর চেষ্টা করছি। একদম কমপ্লিটলি ডিফারেন্ট, মানে কোনো লিঙ্ক নেই এই অনুষ্ঠানের সাথে, জাস্ট একটা মজার জন্য এটা করা। তো মানে কোনো লিঙ্ক নেই, বাট হ্যাঁ জীবনে সবকিছু ইম্পর্টেন্ট। তো চেষ্টা করছি, আমি কিছু এমন গান গাইতে পারি না, তবে এটা একটা হাস্য কৌতুকের মতো একটা গানের থ্রু দিয়ে শোনানোর চেষ্টা করছি। তো ঘটনাটা হচ্ছে যে বিভিন্ন গায়ক গায়িকা পুরনো দিনের সবাই একসাথে পিকনিকে গেছে। সেই পিকনিকে গিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায় বলে একজন গায়িকা তার চটি হারিয়ে গেছে, তো গানে গানে প্রকাশ করছে। সন্ধ্যা মুখোপাধ্যায় বলছে, আমারই চুটি চুটি চলরে দুই পাটি এসে তোরা দেখা যায়, কিশোর নতুন রফি মুকেশ হেমন্ত মান্না। কিশোর কুমার বলছে, জানি না কেমন করে কোথায় চটি খোলো, তুমি কানার মতো বসেছিলে চটি হারিয়ে গেল। মোহাম্মদ রফি বলছেন, কাগজে খবর দিয়ে দাও সন্ধ্যাদের চটি হারিয়েছে, সন্ধ্যাদের চটি হারিয়েছে, পুলিশে খবর দিয়ে দাও
সন্ধ্যার চটিকে নিয়েছে, সন্ধ্যার চটিকে নিয়েছে। এরপরে এসডি বর্মন বলছেন, আরে চটি খুঁটে আর কাজ নাই, সেজেছে ছেঁড়া চটি। ও যে দিন দুপুরে চুরি করে রাতে তোমার কথা নাই, ছেঁড়া ছেঁড়া চটি। এরপরে মান্না দে উদাস হয়ে বলছে, সন্ধ্যার দুপায় চটি জোড়া যার নেই, যার নেই। কোথায় হারিয়ে গেল ছেঁড়া চটি দুটো সেই হাজার নেই। এরপরে মুকেশ বলছে, মন মাতাল করলো কাল, সন্ধ্যা চটি নিয়ে গেল কাল, চটিটাকে নিয়ে গেল পালিয়ে। এরপরে ভূপেন হাজারিকা বলছে, সন্ধ্যার দুপায়ে দুপাটি ছুটি, সকলে চাঁদা তুলে কিনে দেওয়া হবে। ও সন্ধ্যা তুমি, ও সন্ধ্যা কাঁদছো কেন? সবার শেষে রামকুমার চট্টোপাধ্যায় দেখতে পেয়েছে যে একটা পুকুরের ধারে সেই চটিটা কুকুর চেবাচ্ছে, তো সে গাইছে, বলে তোদের রঙ দেখে অঙ্গ চলে যায়, কুকুর ধারে কুকুরটা যেন চটিটা চেবায়। ধন্যবাদ নতুন স্যারকে এবং যারা এসেছেন বক্তৃতা দিতে, অসাধারণ লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। অতি দ্রুততার সাথে হয়তো আমি বোঝাতে গিয়ে খুব দ্রুত হয়ে যাচ্ছি, সেটা হয়তো অনেকের অসুবিধা হতে পারে। সেটা আমি সেলফ অ্যানালাইসিস করে বুঝেছি এবং আমি সেটার চেষ্টা করবো আরো, মানে ওটা বলতে হয় ডেডলাইন, ডেইলি ডেডলাইন, ডেইলি ডেডলাইন। যে আমি এই টাইমে করবো, আজকে ট্রেন ধরতে হবে, আমার ট্রেন ছিল 4টা, তারপরে আমাকে রেডি হয়ে যেতে হবে 2 ঘন্টা, দুটো, তাই না? তো ওরকমই ডেডলাইন, ডেইলি ডেডলাইন, ডেইলি ডেডলাইন দিলে। This college is under the University of Gold Congo had participated in it. We are really glad to get our honorable guests, mentors, guides, and as well as our honorable principal sir with us. On 16th December 2025, our program started at 5:30 a.m. At 5:30 a.m., a wonderful session of meditation and yoga was conducted by the TCS of Malda College, Sir Sri Piyush Kanti Saha. After completing the meditation of 1 hour, we had clicked a group photo with him. Then there was a break for 1 hour. At 8:30 a.m., we went for breakfast. After completing the breakfast, the registration was done and the kits were distributed. We learned that how to express ourselves in front of people and how can we explain ourselves related to the parliamentary activity. And then the session on democratic leadership will help us problems. So I will link these environmental issues with nation building. How this is very much linked with nation building. Why, as today's youth, you have to be much more involved in environmental protection than us. I would say, I recall my own days when I was in school or college. We used to hear lectures of climate change. They used to be predictive. They would say, maybe after 20 years or 30 years down the line, this may happen, that may happen. So most of them were like, they were predicting. They were like models, or they were trying to predict this. The news, you will not come across a week or a month without a disaster of a huge scale. So what this disaster implies? This disaster, what it does? It just destroys what we have built as a nation. Some of our dams have burst. Maybe in the 50s we called dams as the temples of development in this independent India. There was a huge emphasis on dam building. But I think 2 or 3 years before, a dam in Sikkim gave up and there was huge flooding.
why these things are happening. If you see what once was a theoretical concept like climate change has become a reality nowadays. And one of the aspects of this climate change is youth leadership, which is very much important, because when we go into global forums, if you see most of the protest for getting a better environment is actually done by youth. It's not actually the older generation or the elder generation which is doing, it is the present or the current youth generation which is doing all those agitation in terms of leadership. And you being the upcoming generation, you are the ones who will be most impacted by this climate change and other aspects. In terms of your, say, they are one of the frontiers in which I feel climate change will be based on. And it will be coming up with new opportunities for you also in terms of economical opportunity, in terms of research, in terms of mitigation measures and all. And another important thing I noticed with this training is, the most important thing is what we are saying about. Now, like this, one of the problem with municipal solid waste management is actually segregation of source, which most of our households don't do. Either we wrap posting its credential, that means good people are correcting it. That I can assure you. I cannot say who is correcting, but I can say good people are correcting. শিখলাম মেডিটেশনটা হয়তো আমাদের আগে থেকে জানা ছিল, কিন্তু এইভাবে উপলব্ধিটা করতে এই 3 দিনের ক্যাম্পে খুব ভালোভাবে পেরেছি। তারপরে আমি বলতে চাইবো যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে শিক্ষা দেওয়া, সেটা খুব ভালোভাবে উপলব্ধি আমরা সকলেই করতে পেরেছি। তাছাড়া আমাদের 3 জন যে মেন্টর বা গাইড ছিলেন, তারা খুব ভালোভাবে আমাদের প্রত্যেকটা জিনিসকে বুঝিয়ে বুঝিয়ে বলেছেন। এমনকি আমাদের কোয়েশ্চেন হয়তো একটা সেশনের পর 10টা 12টা এমনকি 15টা কোয়েশ্চেনও ছিল, কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনকে এভাবে এত কামলি ট্যাকেল করা, সেটা আমার মনে হয় সত্যি প্রশংসনীয়। আমরা সত্যি উপকৃত হয়েছি। আমার এই ধরনের নতুন আমি প্রথমবার এই ধরনের ক্যাম্প আমি অ্যাটেন্ড করলাম। আমি এর আগে এনসিসি ক্যাম্প অ্যাটেন্ড করেছি, কিন্তু এই ক্যাম্পে যেভাবে করে গ্রুপ অ্যাক্টিভিটিগুলো এবং স্যারদের নতুন নতুন নিয়ম প্রয়োগ করে নতুন নতুন লেভেলের অ্যাক্টিভিটিগুলো যে পার্টিসিপেট করে সত্যি খুব ভালো লাগছে। এবং গ্রুপ ডিসকাশন শেখা, গ্রুপের সাথে বসে অ্যানালাইসিস করা যে এটা তুমি করবে, এটা তুমি করবে না, তারপরে সেগুলোকে প্রেজেন্ট করা। তার পাশাপাশি যেমন আমার বান্ধবী বললো যে প্রত্যেকটা ট্রেনার আমাদের প্রত্যেকটা কোশ্চেনগুলোকে শুনে কোনো রকম কোনো হয় না যে অনেকে আমরা কোশ্চেন করতে থাকি অনেকে বিরক্ত বোধ হয়ে যায়, বাট একদমই বিরক্ত বোধ না হয়ে একদম নিজেদের ছেলে মেয়ের মতো মনে করে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। এবং আমি মিলু স্যারকে বলবো অনেক থ্যাংক ইউ, কারণ স্যার প্রোগ্রামটাকে অ্যারেঞ্জমেন্ট করেছে। থ্যাংক ইউ স্যার যে আপনি বললেন একবার অন্তর থেকে বলতে, তো অন্তর থেকে বলতে একটা কথা বলছি যে মালদা কলেজে ক্লাস করার আমার প্রথমে একটা ইচ্ছা ছিল, কারণ আমি একটা টেকনিক্যাল স্কুলের জন্য এখানে ভর্তি হতে পারিনি। তো যাই হোক, এটা ক্লাস নয়, কিন্তু ক্লাসের মতো অনেক কিছু এখান থেকে শেখা গেছে, অনেক কিছু আমরা শিখতে পেরেছি। এছাড়াও নানা রকম স্কিল, যেরকম আমার একটু স্পিচ দেওয়ার একটু সমস্যা ছিল, আমি দিতে পারতাম না। তো এই ভয়টা অনেকবার সম্মুখীন হলাম স্পিচ দেওয়ার, আর এই ভয়টা অনেকটা হারে কেটেছে। এবং আমাদের যে অনেকটা হারে কেটেছে বলতে পুরোটাই কেটেছে। আর আমাদের যে ট্রেনাররা আছে এক্সেলেন্ট ভাবে আমাদেরকে বুঝিয়েছে, এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো সবসময়। আর একটা জিনিস আমি বলবো, এটার বাইরে আমাদের আমরা এখানে তো থাকছি, এখানে তো সারাদিন থাকছি, কিন্তু এখান থেকে গিয়ে আমরা যে হোস্টেলে যখন থাকছি, হোস্টেলে আমাদেরকে দাদা কিন্তু খুবই হেল্প করেছে। ওরা আমাদেরকে কোনো সময় এমন হয়নি যে আমরা প্রথমে একটা হোস্টেলের একটা ধারণা ছিল যে হোস্টেলে নানা রকম অত্যাচার হয়, এরকম আমরা ভাবি একটা খবর আমি কেন কোনো হোস্টেলে আমি থাকিনি, সেই জন্য আমার মধ্যে ছিল। আর প্রথম দিন একটু এসে ভয় লেগেছিল, তো দাদা সবসময় হেল্প করেছে। ইভেন আমি আর আমার বন্ধু এক রুমে ছিলাম না,
তবুও ওরা নিজেদের বেড ফাঁকা করে দিয়ে আমাদেরকে থাকতে দিয়েছে। তাদের জন্য জানাই নমস্কার, আমি সেটা গৌড় মহাবিদ্যালয় থেকে। আমি এমন একটা ফ্যামিলি থেকে এসেছি যেখানে বিলিভ করা হয় মেয়ে মানুষ কিছু করতে পারে না, মেয়ে মানুষের বাইরে থাকবি। এমনকি আমার বাবাও বলেছে যে তুই ত্যায্য কন্যা হয়ে থাকবি সারাক্ষণ। কোনোদিন আমাকে প্রণাম করতে দেয়নি। সেইখান থেকে উঠে এসে আমি যে এখানে এত কিছু বলতে পেরেছি, ফার্স্ট ডে অফ স্পিকিং, ফার্স্ট ডে অফ লার্নিং, এত কিছু শিখতে পেরেছি, আমি এটাতে খুব খুশি। নমস্কার সবাইকে। প্রথমত আমি ধন্যবাদ জানাই সবাইকে, কারণ প্রথম দিন আমি এখানে এসে বিরক্ত বোধ করেছিলাম যে এতক্ষণ থেকে বসিয়ে রেখেছে, আমি আর পারছি না নিতে। বাট পরে ধীরে ধীরে সবাই আমি ভাবছি দেখছি এক একজনের কম্পিটিশনে নামছে, আমি পারবো তো। আমি তারপরে দেখছি সবাই আমাকে সাপোর্ট করেছে, এখান থেকে নতুন নতুন অনেক কিছু শিখেছি। আমি এটাই বলবো যে আমি প্রথমে এটাও বলেছিলাম যে আমি ইলেকশনের ব্যাপারে যেটা নিয়ে ভাষা আমি বলতে পারছি না, কি বলবো না বলবো সবাই ঠিকই বলছে, বাট আমি বলতে পারছি না কিভাবে কি বলতে হয়। আমি সবার কাছে এত কিছু নতুন শিখেছি। আশা করি আমি কলেজে গিয়ে সবাইকে এটা জানতে পারবো আর সবাইকে এটা বলতে পারবো, সবাইকে ধন্যবাদ জানাই সব স্যারদেরকে যে আমাদের এত সুন্দর করে মানে গড়ে তোলার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার, আমি মালদা উমেন্স কলেজের ছাত্রী। আমার নাম সোনালী মণ্ডল। আমাকে সবাই চিনে গেছে, কিন্তু স্যার আমি প্রথম দিন আসার পর মানে আমি এনএসএস প্রোগ্রামে অনেকবার এসেছি মালদা কলেজে, কিন্তু কাউকে চিনতাম না, কিছু জনের মুখ চিনতাম, নাম জানতাম না। তো আমাকে তরুণ স্যার বলেছে যাও তোমরা আমাদের কলেজ থেকে যাওয়াটা উচিত। হ্যাঁ স্যার আমি যাবো। তারপর আমি ব্যায়ামের সম্পর্কে যেটা বলবো, আমি ব্যায়াম বাড়িতে করতে না যোগাটা, হ্যাঁ, তো যোগার জন্য আমি পিজুস কান্তি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি মেডিটেশন সম্পর্কে বলছি, আমার মা বিকেল ব্রহ্মকুমারীতে যায়, মেডিটেশন করে, কিন্তু আমার ভালো লাগতো না বাড়িতে কারো চুপচাপ বসে থাকা, আমার ইচ্ছা করতো না। তো আমি ম্যামের কাছ থেকে জিনিসটা শিখলাম, সবার মাঝে বসে শান্তিভাবে এটা করতে। আমার এটা খুব ভালো লেগেছে। আর বক্তব্যের কথা বলছি, এই কিছুদিন আগে সঞ্চালনা করছিলাম প্রথমবার, তো ওটা দেখে বলেছিলাম, বাট এবার আমি সবার মাঝখানে এসে যখন বক্তব্য দিলাম, না দেখে নিজে থেকে বললাম, একটা আলাদাই অনুভূতি হলো যে আমি কিছু পারবো, সবাইকে বলবো। আমি অনেক ধন্যবাদ জানাই আমাদের নতুন স্যারকে যে আমাকে ডাকার জন্য, এখানে বলার জন্য। আর আমাদের মালদা কলেজের প্রিন্সিপাল স্যারকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য এরকম একটা অনুষ্ঠানে। সবাইকে ধন্যবাদ। আর সবার সাথে পরিচিত করে আমার খুব ভালো লেগেছে। সর্বপ্রথমে জানাই আমার প্রণাম মিঠুন স্যারকে, যিনি আমাকে এই প্ল্যাটফর্মে বা এই ক্যাম্পে আমাকে আসার জন্য সুযোগ করে দিয়েছে। আমাকে স্যারকে এতটা ভালো লেগেছে, কারণ যে মানে আমি মাঝে মধ্যে দেখি সত্যি কথা মানে স্যারের কাছে এখন টাইম নেই মানে সবাই তো দিবে বক্তব্য, তবুও বলি এই ক্যাম্পে মানে আমি ফার্স্ট টাইম, মানে আমি এনএসএস করি কিন্তু কলেজে আদার্স কোথাও করি না, আজকে ফার্স্ট মানে এসে এতটা ভালো লেগেছে, মানে কি বলবো, মানে মুখ থেকে এত মানে কথা বেরোচ্ছে বের করতে পারছি না, পারছি এত সুন্দর একটা জায়গায় আমাকে মানে উপস্থিত করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি প্রথমে বলতে চাই যে আমি সবাইকে যেটা শিখলাম যে একটা মানুষ যে ফোন ছাড়াও যে থাকতে পারে, সেটা আমি প্রথমত আমার কথা বলি, 5 মিনিট পরে ফোনটা বারবার হাত দিয়ে দেখতাম যে ফোনটা কোথায়, সেখানে এখানে এসে আমি সারাদিন তো প্রায় রাতের অর্ধেকটা চলে গেল, আমি ফোনের সে আমার দরকার পড়ে না। কলেজে প্রায় 2-3টা ক্লাস করলে আমাদের খুব মানে মাথা ব্যথা হয়ে যায়, হোস্টেলে গিয়ে মনে হয় যে শুয়ে পড়ে ভালো লাগে না। তো এখানে রাতে 3 ঘন্টা ঘুমিয়ে যে 16-17 ঘন্টা বা 14-15 ঘন্টা এককালে ক্লাস করা যায়, সেটা আমি আগে এখানে না আসলে বুঝতে পারতাম না। শিখার কথা যে কি শিখেছি তার আমি বলতে চাই কি শিখিনি সেটা, যে এখানে আমরা পার্সোনালিটি ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজিটাল লিটারেসি থেকে নিয়ে ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে গভর্নমেন্টকে চেনা থেকে নিয়ে যত যা হয় মানে যেগুলোর জন্য হয়তো এক্সট্রা কোর্স করতে হয় সব কিছু শেখার জন্য, সেগুলো আমরা মাত্র 3 দিন এখানে শিখতে পেরেছি। আর যদি আমি মনের খুব ভেতর থেকে বলি, আমি সত্যি স্যারদের খুব মিস করবো। আমি বিশেষ করে বলি, আমি চাই না যে ক্যাম্প আজকে শেষ হোক, আমি চাই যে আরো যদি কন্টিনিউ হতো আমি করতাম, কিন্তু আমি বলতে পারছি না, আমার ইচ্ছা করছে স্যারদের থেকে যে আমি আরো স্যারদের ক্লাস করতে পারি, আমার প্রচুর ভালো লাগছে। আমি সবার
করার জন্য। এটা হচ্ছে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, আর এই 3টা দিন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হয়ে থাকবে, কেননা এই 3টা দিনে অনেক কিছুই আমরা বিয়ে করেছি। কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ আমাদের মেন্টার্সদেরকে, যারা আমাদেরকে অনেক ভালো করে শিখিয়েছেন, এবং আমরা হয়তো না বলতে পেরেছি, মানে আমরা আমাদের কোনো জায়গায় হয়তো প্রবলেম আমরা হয়তো বলতে পারিনি, কিন্তু স্যাররা সেই জিনিসটাকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছেন, সেটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ। তো এরকম এনএসএস এর অনেক প্রোগ্রাম হয় মালদা কলেজে সারা বছর, কিন্তু এরকম 3 দিন একসাথে সবার সাথে সময় কাটানোর মতো কোনো প্রোগ্রাম হয়নি। 3 দিন সকলের সাথে সারা দিন সারা রাত একসাথে ডিনার করা, একসাথে ব্রেকফাস্ট, একসাথে লাঞ্চ। হ্যাঁ, এই সময়টা খুবই ভালো লাগলো সবার সাথে সময় কাটিয়ে। হ্যাঁ, তাছাড়াও আমাদের যে স্যাররা এসেছিলেন, স্যাররা অনেক কিছু শিখালেন, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কমিউনিকেশন, লোকের সাথে মানুষের সাথে কীভাবে কথা বলতে হয়, নিজেকে কীভাবে জানতে হয়, নিজেকে কীভাবে বুঝতে হয়। তার সাথে মেডিটেশনের মাধ্যমে আমরা মনকে শান্ত করা, এগুলো জিনিস জানলাম। বর্তমানে আমরা তো ডিস্ট্র্যাক্ট থাকি, তো ডিস্ট্রাকশনের সময় আমাদের জরুরি যে নিজের মনকে মানে নিয়ন্ত্রণে রাখা। তাই এই হয়তো অনেক কিছু শিখলাম এবং নিজের জীবনে এগুলো অ্যাপ্লাই করবো আস্তে আস্তে, এবং নিজের জীবনটা আরো সুন্দরভাবে গড়ে তুলবো। আমি প্রথমে এটা বলতে চাই কি, এখানে আমাকে সত্যি বলতে অনেক বেশি ভালো লেগেছে। আমি সত্যি বলতে গেলে আমি অনেক বেশি চঞ্চল ছিলাম, আমি 10-15 মিনিটের বেশি এক জায়গায় বসতেই পারবো না। আমি এখানে ওখানে পালিয়ে থাকি, কিন্তু আমি এখানে এসে কিভাবে বুঝতে পারছি না। ঘন্টার পর ঘন্টা এসে বসে ক্লাস করলাম, এটা আমার জন্য কোনোদিন আমি ভাবতেও পারতাম না। এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য কথা যে আমি এখানে আসলাম আর এখানে সবকিছু শিখলাম। যে প্রথম দিনে আসছি ইসলাম 15 তারিখে সন্ধ্যার সময় মনটা ভালো লাগছিল, মানে কোথায় চলে আসলাম, বাড়িতে ঠিক ছিলাম। আমি নিজের বন্ধুর সঙ্গে একটা ডিসকাশন করছিলাম রুমে, কিন্তু তাও তারপরে ক্লাসটা চালু হলো, তো সত্যি বলছি স্যার অনেক বেশি ভালো লাগছে এখানে। আর এখানে যখন আমি আসলাম তাহলে অনেক বেশি খারাপ ছিল। আমি প্রথমবার যে গেছি মাইকে বললাম যে ঠিকঠাক বলতে পারছিলাম না, আটকে যাচ্ছিলাম, থেমে গেছিলাম, সবাই দেখছিল ওটা। কিন্তু এখন যে এখানে স্যার কন্টিনিউ বলতে যাচ্ছি, তো এটা আমি শিখলাম এখানে, অনেক ভালো লাগছে স্যার। অনেক অনেক বেশি ধন্যবাদ স্যার আপনাকে। এটা আমার প্রথম ক্যাম্প, এরকম 3 দিন থাকা হোস্টেলেও আমি প্রথমবার যাচ্ছি এভাবে। আর এতটি ক্লাস আমি প্রথমবার করেছি, আমার ক্লাস সব থেকে কম হয় এখানে। আর সব থেকে বড় কথা, ফোন থেকে ডিস্ট্রাক্ট থাকে। আমি মানে 5 মিনিট পর পর ফোন দেখি। ক্যাম্পে চলাকালীন আমি না বলছি সবাই ফোনটা কেউ দেখেছিস নাকি, আমি মানে ভুলে গেছি ফোনটা নেওয়া হয়েছে। রাত 10টার পরে ফোন নেওয়া হওয়ার জন্য একটা অনেক বড় ব্যাপার। আমি আশা করি পরে আমার স্ক্রিন টাইম একটু কমবে এরপরে। আমি অত ভালো বলতে পারি না, অনেক কিছু শিখলাম এখান থেকে। আমি আশা করবো আমি সেটা ভালো মতো আরো অ্যাপ্লাই করবো আমার লাইফে, আর ভালো মতো থাকবো। রেসপেক্টেড ট্রেনার্স, প্রিন্সিপাল স্যার, সকলকে নমস্কার, এবং যারা 35 জন পার্টিসিপেন্ট রয়েছেন তাদেরকে অনেক শুভকামনা। আজকে শেষ দিন, 3টে দিন কমপ্লিট হলো। আমি এখানে উপস্থিত ছিলাম অ্যাজ এ ফটোগ্রাফার। আমি প্রায় সময়টা এখানে ছিলাম, অর্থাৎ 35 জনের মধ্যে আমি একটু 35 জন হয়ে গিয়েছিলাম। হলো তোমাদের, সেটা আমি অবজার্ভ করেছি এখানে বসে, সেখানে আমিও শিখিয়েছি। হয়তো আমি কোনো প্রশ্নের কোনো উত্তর দিইনি, তাতে আমি যোগদান করিনি, কিন্তু আমি সব কিছু বসে বসে কিন্তু এখানে অবজার্ভ করেছি, সবটা আমি শিখেছি, বুঝেছি যে হ্যাঁ, যেটা হয়তো আমার জীবনেও সেই জিনিসটা আমি কাজে লাগাতে পারবো। তার জন্য আমি ট্রেনারকে অনেক ধন্যবাদ জানাই। এর আগের দিন আমি যে ভিডিওটি বানিয়েছিলাম, ভিডিওটি দেখার পর সবাই তোমরা করতালি দিয়েছিলে, এবং তার জন্য সবচেয়ে ধন্যবাদ সবাইকে। এবং আরেকটি কথা, নেশন বিল্ডিং এর জন্য আমার যেটা একটা ধারণা ছিল, যেটা আমি শিখলাম আজকে, একটা কথা বলেছেন যে নেশন বিল্ডিং এর জন্য শুধুমাত্র মঞ্চে দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দেওয়াই লিডারশিপ নয়। আসল লিডারশিপ হচ্ছে তুমি সততার সাথে সেই কাজটা নিষ্ঠার সাথে করছো কিনা, এবং যেটা তোমাকে দেওয়া হয়েছে সেটা একাগ্রতায় তুমি সেই কাজটা সফল করছো কিনা, এটাই হচ্ছে আসল লিডারশিপ। আশা করি তোমরা এই আমি এটা রিয়েলাইজ করেছি, তাই আমি আজকে সেন্ট মেরি স্কুলের চিফ গেস্ট হিসেবে, আমি না গেলে প্রোগ্রামটা শুরু হবে না। তাহলে আমার জন্য প্রোগ্রাম দেরি হয়ে যাক, আমি এটা চাইছি না, তাহলে আমাকে যেতে হবে। আর ছাত্রদের বক্তব্য প্রত্যেকটি খুব ডিফারেন্ট এবং প্রত্যেকের রিয়েলাইজেশন ভালো। সবাই সব বলেছে, একটা পয়েন্ট ভালো হয়েছে, সেটা হচ্ছে এত ভালো খাওয়া দাওয়া হলো কেউ আসলে অন্যান্য
বেশিরভাগ খাওয়া দাওয়া নিয়েই কথা হয়, কাজ নিয়ে কথা হয় না। আসলে ঠিকঠাক হয়েছে। আমি এটা ফিল করলাম, অন্যান্য জায়গায় খাওয়া দাওয়া নিয়ে বেশি কথা হয়, কিন্তু তোমরা যারা শিখেছো সেটা নিয়ে বলেছো। আমি আবারও আমাদের এই যে ট্রেনার তাদের জন্য আমি এর আগের দিনও বলেছি, তারা যে এইভাবে শিখিয়েছে, এই 3 দিনে এত কিছু করিয়ে দিয়েছে এবং আমি দেখছি কেউ ক্লান্ত নয়। এটা না আমি বারে বারে মাস্টারমশাই হিসেবে ভাবছি যে আমাদের খামতিগুলো কোথায়, যে ওনারা যদি 3 দিনে এতটা ব্রেনস্টর্মিং করে ফেলতে পারে। ফলে খুব ভালো, আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর মাই ভারত পোর্টালের যিনি প্রতিনিধি, যার দ্বারা খাওয়া দাওয়া সব হয়েছে, সৈকত বাবুর জন্য একটা হবে না। আমার খুব কষ্ট হচ্ছে যে মিঠুন বাবু এই সময় কথাটা বলতে পারছে না, কিন্তু আমি মানে এটা খুব কষ্টের কিছু, আমি কিছু বলতে চাই বলতে পারছি না, তাই খুব কষ্ট করে বলছি। তো আমি জানি না মিঠুন বাবুর জন্য আমার কি ভাষা আছে যে তোমাকে বলবো হাততালি না। আমাদের যে ফটোগ্রাফার, যে আমাদের কলেজেরই অ্যালামনি, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। নিয়ে যেটা ভীষণ রকম সমস্যা, যে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কিছু করা, এই ব্যাপারটা কিন্তু ভুলে যাচ্ছে। লিডারশিপ মানে আমাদের স্টাইলগুলো তো আমরা সমাজ থেকে শিখে নিই, কিন্তু লিডার মানে সবার কথা ভাবা, সকলের। সেই মাথায় রেখো, বাকি যা যা শিখেছো জীবন চর্চায় আনো। আর সর্বোপরি যদি সত্যি আজ থেকেই কম করো যে স্ক্রিন টাইমটাকে কমাবো, এটা কিন্তু জীবনে অনেকটা চেঞ্জ নিয়ে চলে আসবে। তো যে কোনো মূল্যে স্ক্রিন টাইম 1 ঘন্টার বেশি হবে না, এরকম একটা ফোন করে এগুলো দেখো না, ভালো লাগে। 3 দিন এরপরে আমাদের মডেল এক্সিবিশন, ক্রিকেট খেলা ইত্যাদির মধ্যে এনগেজ হয়ে যায়। আসলে স্ক্রিন টাইমটা কমাতে গেলে তো অন্যভাবে এনগেজ হবে, যখনই তুমি অন্যভাবে এনগেজ হবে না, ন্যাচারালি এটাতে চলে আসবে। তো সব মিলিয়ে এইটা যদি করতে পারো, আমি আশা করছি 35 জন মালদা জেলা তথা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ভাবে তারা লিডারশিপ দেবে। লিডারশিপ মানেই শুধু পলিটিক্যাল লিডার নয়, অনেক রকম ফিল্ডে লিডারশিপ হয়। সেই জায়গাগুলো তোমরা ভাববে এবং আবারও তোমাদের জন্য কি বলবো, ভবিষ্যতে তোমরা বড় হও, ভালো মানুষ হও, এই শুভকামনা করে আমার বক্তব্য। বন্দে 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 সাকসেস হও, এটাই আমাদের নমস্কার। আজকে আমাদের এই 3 দিন ব্যাপী ইউথ অ্যান্ড নেশন বিল্ডিং এর যে ক্যাম্প হয়েছিল, যে বুট ক্যাম্প, তার আজ শেষ সমাপ্ত অনুষ্ঠান আমি বলতে চলেছি। এখানে আমি সরকার কর্তৃক বিভিন্ন রকমের স্কিম যেগুলো আমাদের হিতকার্যের জন্য সংগঠিত করা হয়েছে এবং বাস্তবায়িত রূপ করার চেষ্টা করা হয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমি আশা করবো আপনারা মনোযোগ সহকারে সেই আমার পরিবেশনাটা শুনতে চাইবেন। আমি শুরু করছি। তো সরকার কর্তৃক আমাদের স্টার্টআপের জন্য স্টার্টআপ ইন্ডিয়া নামে একটা প্রকল্পের শুরু করা হয়েছে, যেখানে আমাদের মেন অবজেক্টিভটা থাকছে বিভিন্ন রকমের স্টার্টআপ যেগুলো মানে আমাদের ইউথ যেগুলো স্টার্টআপগুলো তৈরি করছে সেগুলোকে এনকারেজ করা, এবং সেগুলোকে শুধু এনকারেজ নয়, সেগুলোকে আমাদের ফান্ডিংও দেওয়া। এগুলো বিভিন্ন স্টেজের মাধ্যমে, ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ, মিডল স্টেজ, বিভিন্ন রকম স্টেজে, অর্থাৎ শুরুর দিকে, মধ্যমকালে এবং পরবর্তীকালে তারা যেন সেই স্টেজের মধ্যে থেকে ভালো করে আমাদের স্টার্টআপটাকে গ্রো করতে পারে, সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে। তো আমরা এখানে টার্গেটগুলো দেখতে পাচ্ছি যে এন্টারপ্রেনার্স, ইনোভেটরস এন্ড আর্লি স্টেজেস অফ স্টার্টআপ। আমি আগে থেকে বললাম যে স্টার্টআপগুলোকে আরো বেশি করে উৎসাহ প্রদান করার জন্য এগুলো করা হয়েছে। পরের স্লাইডে যদি যাই, আমরা এখানে ডেটাটা দেখতে পাবো কতগুলো স্টার্টআপসকে এখানে আমাদের গভর্নমেন্ট সাহায্য করেছে। দেখতে পাচ্ছি এখানে ওভার 55 ইন্ডাস্ট্রিজ। আমাদেরকে মনে রাখতে হবে একটি স্টার্টআপের একটা শুধু ইন্ডাস্ট্রি থেকে নয়, ডিফারেন্ট টাইপস অফ 55 ইন্ডাস্ট্রিজ এখানে স্টার্টআপদেরকে বেনিফিট পেয়েছে এই প্রোগ্রামের মধ্যে থেকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জব ক্রিয়েশন অ্যান্ড ইনক্লুসিভিটি। বর্তমান যুগে আনএমপ্লয়মেন্ট একটা বড় সমস্যা। সেই ক্ষেত্রে যখন একটা ইউথ নিজে থেকেই স্টার্টআপের মাধ্যমে আরো জব ক্রিয়েশন করতে পারছে, সেটা সত্যিকার একটা অভাবনীয় একটা পদক্ষেপ। এখানে আমরা দেখতে পাচ্ছি as 31st January 2025 DPIIT recognized startups have created over 17.69 lakh direct jobs। তো
তাহলে আমরা বুঝতে পারছি এই আনএমপ্লয়মেন্টের যুগে এই জিনিসের প্রয়োজনীয়তা কত রয়েছে। এরপরে যদি আমরা যাই, এখানে স্টার্টআপ ইন্ডিয়ার কি স্কিমস গুলো তিনটে ভাগে বিভক্ত রয়েছে। দেখতে পাচ্ছি আমরা স্টার্টআপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম, অর্থাৎ একদম শুরুর দিকে টাকা দেওয়া, অর্থাৎ যে স্টার্টআপের ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে সেগুলোকে টাকা আর্থিকভাবে সাহায্য প্রদানের মাধ্যমে সেগুলোকে গ্রোথ সুনিশ্চিত করা। পরবর্তীকালে ফান্ড অফ ফান্ডস স্কিম ফর স্টার্টআপস, অর্থাৎ সেই সমস্ত স্টার্টআপ যেগুলো তৈরি হয়ে গেছে এবং ভবিষ্যতে আরো পটেনশিয়াল রয়েছে গ্রো করার, তাদেরকে ফান্ডিং দেওয়া। ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর স্টার্টআপস, এখানে টু প্রোভাইড কোলাটেরাল ফ্রি লোনস টু স্টার্টআপস। আমরা জানি যে একটা যে কোনো বিজনেস দাঁড় করাতে গেলে একটা বিজনেসম্যানকে কত পরিমাণে লোনের মধ্যে দিতে হয়, সেই ক্ষেত্রে সরকার যদি নো গ্যারান্টার এখানে যে স্কিমটা দিয়েছে তার ফলে একটা স্টার্টআপকে গ্রো করার ক্ষেত্রে তারা কতটা স্বাধীনতা পেতে পারে। পরবর্তী স্কিল ইন্ডিয়া, আমরা প্রত্যেকেই চাই যে আমরা নিজে থেকে একটা জব ক্রিয়েশন বা খুব কম তাড়াতাড়ি সময়ে জব পাই, সেক্ষেত্রে স্কিল ইন্ডিয়া একটা অভাবনীয় পদক্ষেপ বলতে পারি, যার মেইন অবজেক্টিভ হচ্ছে স্কিলিং অ্যান্ড এম্পাওয়ারিং দ্য ইউথ টু মিট দ্য গ্লোবাল চ্যালেঞ্জেস। বর্তমান যুগে শুধুমাত্র ডিগ্রি নয়, আপনার হাতের যে স্কিল রয়েছে, অর্থাৎ আপনি ভালো কম্পিউটার চালাতে পারেন কিংবা ভালোভাবে কোনো একটা ওয়েব পেজ ডেভেলপমেন্ট করতে পারেন কিংবা আপনি ডিজাইনিং এ ভালো, সেক্ষেত্রে স্কিল ইন্ডিয়া একদম অভাবনীয় একটা পদক্ষেপ। টার্গেট অফ বেনিফিশিয়ারি 15 to 59 ইয়ার্স, অর্থাৎ এর যে স্প্যানটা রয়েছে 15 থেকে 59 বছর বয়সী প্রত্যেক মানুষের দ্বারা উপকৃত হতে পারছে, ইনক্লুডিং স্কুল কলেজেস ড্রপ আউটসও। অর্থাৎ আমার এখানে ডিগ্রিগত শিক্ষা নয়, আমার যেটা স্কিল রয়েছে সেটা এখানে গুরুত্ব পাচ্ছে। পরবর্তীকালে স্কিল ইন্ডিয়া গ্রোথ এন্ড ইম্প্যাক্ট, অর্থাৎ এই ইম্প্যাক্ট কি ইম্প্যাক্ট পেয়েছে সেটা যদি আমরা দেখি, টোটাল বাজেটারি অফ এক্সপেন্ডিচার অফ 8,800 crore has been approved for the period from financial year 2022 to 2023 to 2025 to 2026, মানে এত পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে স্কিল ইন্ডিয়াকে গ্রোথ করার জন্য। As for 2025, more than 2.27 crore individuals, অর্থাৎ এতজন মানুষের আওতায় এসে নিজেকে উপকৃত করেছে। পরবর্তী স্লাইডে যদি যাই, স্কিল ইন্ডিয়ার মেজর ওয়েলফেয়ার স্কিম, যেখানে প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা আর জনশিক্ষা সংস্থান যোজনা স্কিম যেটা রয়েছে, ন্যাশনাল অ্যাপ্রিসিয়েশন প্রমোশন স্কিম, তারপরে ক্রাফটম্যানশিপ ট্রেনিং স্কিম, এগুলো রয়েছে আইটিআই থ্রু আইটিআই। পরবর্তী যদি যাই, প্রাইম মিনিস্টারের মধ্যে ইন্টার্নশিপ স্কিমস ইন্ট্রোডাকশন টু দ্য অবজেক্টিভস। আমরা বিভিন্ন কোম্পানিতে যখন যাই তখন তারা বলে আমাদের কি অভিজ্ঞতা রয়েছে, এক্ষেত্রে ইন্টার্নশিপ গুলো করার মাধ্যমে আমরা যে জিনিসটা ডেভেলপ করি সেটা হচ্ছে কোনো সংস্থার আন্ডারে কাজ করা, কেমন ভাবে আমরা সেই কাজটা করতে পারি। এটার মেইন অবজেক্টিভ হচ্ছে 1 crore youth with 12-month paid internship, যেখানে আর্থিক ইন্টার্নশিপ পেইড ইন্টার্নশিপ পাওয়াটা বর্তমান যুগে একটা সত্যিকারের একটা কষ্টের বিষয়, কারণ আমরা জানি বিভিন্ন রকমের কোম্পানি গুলো আপনাকে ইন্টার্নশিপ দেয় কিন্তু সেক্ষেত্রে পেইড এর পরিমাণ বা পয়সার পরিমাণটা খুব কম, এবং সেটা সরকারি হওয়াটা এর ক্ষেত্রে আমাদের মানে সত্যিকার একটা বড় পদক্ষেপ, যার মধ্যে ইউথের এজের পরিমাণটা 21 to 24 টু ইউথ যারা যারা রিসেন্টলি কলেজ পাস আউট করেছে তাদের ক্ষেত্রে এই স্কিমটা বেশ লাভজনক। পরবর্তী প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ গ্রোথ এন্ড ইম্প্যাক্ট, অর্থাৎ কি ফেলেছে, টোটাল অ্যাপ্লিকেশন রিসিভ হয়েছে 6.21 লাখ এবং টোটাল নাম্বার অফ ইন্টার্নশিপ অফার করা হয়েছে তার মধ্যে 1.27 লাখ। কোনো বেসরকারি ক্ষেত্রে এর মাত্রা তার থেকেও কম। তাহলে বুঝতে পারছেন যে সরকারি ইন্টার্নশিপ গুলোর চাহিদা এবং তার যোগান বর্তমানে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো কতটা এগিয়ে যাচ্ছে। আয়ুষ্মান ভারত, সুস্থভাবে জীবনযাপন করতে কে না চায়, এবং সেটা যদি সরকার সুনিশ্চিত করে দেয় জীবন বীমার মতন একটা ভালো ব্যবস্থার মাধ্যমে। আয়ুষ্মান ভারত শুধুমাত্র আপনাকে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের মতন সুবিধা দেবে, এই PMJY প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা মাধ্যমে আমাদেরকে সেই সুবিধাটা প্রদান করে থাকে। প্রোভাইডিং আ কম্প্রিহেনসিভ এন্ড ইউনিভার্সাল অ্যাক্সেস টু হেলথ কেয়ার, প্রোভাইডিং দ্য সেকেন্ডারি এন্ড টেরিস্ট্রিয়াল হেলথ insurance cover hospitalizations up to 5 lakh per family annually. 1987 hospitals across the country এই সুবিধাটা দিতে পারে। তারপরে পাবলিক হসপিটালস যার মধ্যে রয়েছে 17,453, প্রাইভেট হসপিটালস আর 14,534। আয়ুষ্মানের কার্ডস মেড মানে কতটা কার্ড তৈরি করা হয়েছে সেগুলো হচ্ছে 35.45 crore। এছাড়া এক্সপ্যানশন হেলথ কেয়ারের মধ্যে ধীরে ধীরে এই আয়ুষ্মান ভারত আরো এক্সপ্যান্ড করছে এবং আরো সুযোগ সুবিধাগুলো এর মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। হেলথ কেয়ার আউটকামস কি হচ্ছে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে 40% ইনক্রিজ ইন হসপিটালাইজেশন রেটস, অর্থাৎ যে মানুষ আগে যারা যারা নিজেদের পয়সার অভাবে তাদেরকে হসপিটালে ভর্তি করতে ভয় পেত তার মধ্যে 40% গ্রোথ দেখা গেছে।
তারপরে হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান। আমরা জানি যে স্বচ্ছতা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, সেটা মনের স্বচ্ছতা হোক বা সেটা পরিবেশের। স্বচ্ছ ভারত অভিযান যখন 2 অক্টোবর 2014 সালে তৈরি হয়, তারপর থেকে বহু পদক্ষেপ অতিক্রম করে আজ একটা লম্বা নিজের জার্নি করেছে। স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে বিভিন্ন রেল স্টেশন থেকে শুরু করে শহর নগর বিভিন্ন রকমের ব্যবস্থা বর্জ্য ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের ভারতকে স্বচ্ছ ভারতের মধ্য দিয়ে যে মিশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেটি আশা করি আরো ভবিষ্যতে এগিয়ে যাবে, যেখানে রুরাল ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে ওডিএফ এবং ওডিএফ প্লাস স্ট্যাটাস যাওয়া হয়েছে, অর্থাৎ ওপেন ডেফিকেশনের মধ্যে ওপেন ডেফিকেশন ফ্রি এরিয়াগুলোকে চিহ্নিতকরণ করা হয়েছে। মেন অবজেক্টিভ হচ্ছে ইমপ্রুভিং আরবান অ্যান্ড রুরাল স্যানিটাইজেশন থ্রু দ্য ইফেক্টিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট, ensuring that গ্রাম পঞ্চায়েত আর ওপেন ডেফিকেশন ফ্রি, ক্লিন অ্যান্ড কমপ্লিটলি স্যানিটাইজড। স্বচ্ছ ভারত অভিযান গ্রামীণ, এখানে আমরা একটা ডেটা দেখতে পাচ্ছি, যে একটা গ্রাফের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে খরচের পরিমাণটা আমাদের এখানে দেখাতে হচ্ছে প্রত্যেক বছর। ইনিশিয়াল যার খরচটা প্রথম পরিমাণে প্রচুর বেশি ছিল, ধীরে ধীরে সেই খরচের পরিমাণটা হয়তো কমছে, কারণ আমরা রেজাল্ট পাচ্ছি, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। যার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি 40,000 প্রায় আমাদের এখানে 40,000 পাবলিক টয়লেটস কনস্ট্রাক্টেড করা হয়েছে। তাছাড়া 26,774 কমিউনিটি টয়লেটস কনস্ট্রাক্ট করা হয়েছে, যেগুলো গ্রামীণ ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করে থাকে। 7,787 সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা হয়েছে, যেটা বর্জ্য পরবর্তীকালীন ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে জল জীবন মিশন, জল ছাড়া মানুষের জীবনকে কল্পনা করা একেবারে অসম্ভব। এনশোরিং ওয়াটার সিকিউরিটি ফর রুরাল ইন্ডিয়া। আমরা জানি যে রুরাল ইন্ডিয়ার ক্ষেত্রে এক সময় আমাদের মেইন জলের যেটা পানীয়যোগ্য জলের সোর্স ছিল, সেটা বিভিন্ন কারণবশত দূষিত হতো, এবং স্বচ্ছ জলের ক্ষেত্রে যে কুয়োগুলো খনন করা হতো সেগুলো দূষিত হয়ে যায় এক সময় আর্সেনিক দূষণের প্রভাবে। এর ফলে জল জীবন মিশন কি করে, এই ওয়াটার সিকিউরিটিগুলো যেন রুরাল এরিয়াতে ভালোভাবে সংযোজিত হয় সেগুলো করার চেষ্টা করা হয়েছে। লঞ্চ বাই প্রাইম মিনিস্টার মোদি on 15th of August 2019, a transformative initiative aimed at providing functional tap water connections to every rural household in the country. All 19.36 crore rural households in India এই মধ্যে উপকৃত হয়েছে, ensuring reliable, safe and adequate drinking water for all rural households. Next, Jal Jeevan Mission, revolutionary rural water access. আমরা কল্পনা করতে পারি না, যদি একটা নোংরা গ্লাসের জল আমাদের সামনে দিয়ে দাও, কে সেটা পান করতে চাইবে? নদীর জলকে স্বচ্ছতা বলা হলেও সেটা পান করার উপযোগী কিনা সেটা বিচার করা আপনাদের কাজ। কিন্তু সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী এই যোজনার মধ্য দিয়ে সেটি সুনিশ্চিতকরণ করেছে, যেটি গ্রামের মানুষদের ক্ষেত্রে একটা উন্নত জীবনের ক্ষেত্রে রাস্তাটা আরো মসৃণ করে দিয়েছে। জল জীবন মিশনের সাস্টেনেবল ওয়াটার সলিউশন, অর্থাৎ যে জলের একবার সোর্স তৈরি করে দিলাম সেটা নয়, সেই সোর্সটা যেন পরবর্তীকালেও আমার জলে সরবরাহ দিতে পারে এবং পরিবেশে ক্ষতি না করতে পারে সেদিকে নজর রাখে। যার মূল ফোকাস থাকছে এনশোরিং সোর্স সাস্টেনেবিলিটি থ্রু মেজার্স সাচ অ্যাজ গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, রেইন ওয়াটার হারভেস্টিং অ্যান্ড গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট টু দ্য ফ্যামিলিজ লিভিং বিলো দ্য পভার্টি লাইন, addressing the serious issues of the Indian air pollution caused by the conventional cooking fuels, অর্থাৎ সেই সমস্যাকে মোকাবিলা করার জন্য এর ইম্প্যাক্ট কি হয়েছে, significant improvement in the health of the women and the children, environment benefits of the reducing carbon emissions এবং empowering women by reducing the hardship and providing the clean energy. প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা রেভলিউশনারি ক্লিন কুকিং এর ক্ষেত্রে unprecedented access, অর্থাৎ PMUI has reached 10.50 crores beneficiaries across India. আমাদেরকে মনে রাখতে হবে 10.50 crores is a family number because gas is supplied because behalf of family happens. The world's largest program to provide clean cooking fuel for poor families. Total LPG consumers are now 32.97 crore in this scheme. Increased reach, LPG has increased from 62% to nearly 100%, or India has 100% penetration, 44.49 crore accounts, financial inclusion in under-reserved areas, digital empowerment with a